এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। শহরের নামি দামি কলেজের ঝলমলে ক্যাম্পাসে দামি পোশাকে আবৃত ছাত্রছাত্রীদের আভিজাত্যময় কোলাহল। এই আড়ম্বরের মাঝে পুরনো পোশাকে বিমানান তুষার নিচু হয়ে হেঁটে যাচ্ছিল। অহংকারী আখি তাকে দেখে বন্ধুদের সাথে ইশারা করে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। আকস্মিক ধাক্কায় তুষার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। তার পুরনো বইপত্র ও কলম ছিটকে ছড়িয়ে পড়ে। তার অসহায়ত্ব ফুটিয়ে তোলে। শরীরের আঘাত উপেক্ষা করে সে যখন উঠে বসার চেষ্টা করছে, আখি এবং তার বন্ধুরা উপহাসের হাসি মুখে নিয়ে তার দিকে এগিয়ে আসে। আরে আরে সাবধানে, চোখে দেখে হাঁটতে পারিস না নাকি? নাকি বস্তির অভ্যাস যায়নি এখনো? এই কলেজের রাস্তা তোর বস্তির গলির মতো সরু নয় যে গুতিয়ে গুতিয়ে হাঁটবি। আখির বন্ধুরাও হেসে ওঠে। রিনা নাক কুচকে তুষারের দিকে তাকায়। তুষার মাটিতে পড়ে যাওয়া বইগুলো কুড়ানোর জন্য নিচু হয়। তার মুখটা অপমানে আর যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেছে। সে দ্রুত বইগুলো ব্যাগে ভরার চেষ্টা করছে, যেন এখান থেকে পালিয়ে বাঁচতে চায়। আখি এবং তার বন্ধুরা তখন তার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে উপহাস। আখির হাসিটা তীক্ষ্ণ, সেখানে ঘৃণার একটা সূক্ষ্ম রেখাও দেখা যায়। আখি উপহাসের সুরে উঁচু গলায়, যাতে সবাই শুনতে পায়, বলে, ওহো, কি সব বই রে বাবা! মনে হচ্ছে রাস্তার ধুলো থেকে কুড়িয়ে আনা হয়েছে। ছেঁড়া মলার ধুলো মাখা পাতা, এগুলো দিয়ে কলেজে পড়া যায় নাকি? নাকি এগুলো বিক্রি করে আজ রাতের খাবার জুটবে? রিনা একটু এগিয়ে এসে তুষারের হাতের বইয়ের দিকে ইঙ্গিত করে বলে, দেখ না আখি, বইয়ের মলারটা পুরো ছেঁড়া, মনে হয় বহু পুরানো। এমন বই তো আমি ছোটবেলায় পড়ে ফেলে দিয়েছি। পাশ থেকে লাবণ্য বলে উঠল, এমনকি বইগুলো রাখার ব্যাগটাও কি বিশ্রী। আমাদের কাজের লোকের বাচ্চারাও এর চেয়ে ভালো ব্যাগ ব্যবহার করে। তুষার চুপচাপ বইগুলো কুড়াতে থাকে। তার হাত কাঁপছে। সে চাইছে এই মুহূর্তে মাটি দুভাগ হয়ে যাক আর সে তার ভেতরে ঢুকে যায়। আখি তার দিকে তাকিয়ে মুচকি হাসে। হেই তুই! হ্যাঁ, তোকে বলছি, শুনতে পাচ্ছিস না? কানও কি বস্তির ধুলো ঢুকে গেছে? তুষার সমস্ত বই ব্যাগে ভরে উঠে দাঁড়ায়। তার চোখ ছলছল করছে, কিন্তু সে সরাসরি আখির দিকে তাকাতে পারছে না। আমি শুনছি। আখি ভ্রু কুঁচকে তাকায়। শুনেছিস? ভালো, তোকে দেখে তো মনে হচ্ছে না তুই এই কলেজের কেউ হবি। এই কলেজটা কি তোর বাবার সম্পত্তি নাকি, যে যখন তখন যেমন খুশি ঢুকে পড়বি? জানিস এখানে কারা পড়ে? আমরা পড়ি, যাদের একটা স্ট্যান্ডার্ড আছে, যাদের পরিবারে আভিজাত্য আছে। তোর মতো রাস্তায় ধুলো খেটে বড় হওয়া ছেলেদের জায়গা এখানে নয়। তুষার গলা দিয়ে কষ্ট করে শব্দ বের করে, নিচু কিন্তু দৃঢ় গলায় বলে, আমার এখানে পড়ার অধিকার আছে। আমি ভর্তি পরীক্ষায় পাশ করে নিজের যোগ্যতায় ভর্তি হয়েছি। আখি হতভম্ব হয়ে যায় এক মুহূর্তের জন্য। তার মুখের হাসি মিলিয়ে যায়, সেখানে বিস্ময় এবং তীব্র রাগ ফুটে ওঠে। যোগ্যতা? তোর কিসের যোগ্যতা? টাকার যোগ্যতা আছে, বংশের যোগ্যতা আছে, আভিজাত্যের যোগ্যতা আছে, বস্তিতে থাকিস, রাস্তার পাশে মানুষ হওয়া ছেলে। তোর আবার যোগ্যতা কি দেখালি শুনি? নিশ্চয়ই সরকারি কোনো কোটায় ঢুকে পড়েছিস। তোদের জন্যই তো সব ভালো সিটগুলো নষ্ট হয়। রিনা বলে, ঠিকই বলেছিস আখি, এই জন্যই তো বলি সাধারণদের জন্য আলাদা কলেজ থাকা উচিত। উচ্চবিত্ত আর নিম্নবিত্ত এক জায়গায় মিশলে এমনই হবে। লাবণ্য বলে, ছি ছি, ভাবতেও ঘেনা লাগছে। ওর সাথে একই ক্লাসে বসতে হবে ভাবলেই শরীর খারাপ লাগছে। তুষারের মুখটা আরো ফ্যাকাশে হয়ে যায়। এই অপমান তার জন্য নতুন নয়, কিন্তু এমন প্রকাশ্য এবং তীব্র অপমান সে আগে কখনো সহ্য করেনি। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে তবুও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। তুষার ভাঙা গলায় কষ্ট করে প্রতিটি শব্দ উচ্চারণ করে, গরিব হওয়াটা কোনো অপরাধ নয়। আর আমি বস্তিতে তাকি বলে অশিক্ষিত বা মূর্খ নই। আমি দিনরাত কষ্ট করে পড়াশোনা করি, অনেক পরিশ্রম করে এখানে এসেছি। আপনারা আমাকে অন্যায়ভাবে অপমান করেছেন। আখির চোখ মুখ কঠিন হয়ে ওঠে। তার অহংকারে তীব্র আঘাত লাগে। একজন বস্তির ছেলে তার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। ও মাই গড, লেকচার দিচ্ছিস আমাকে? তুই একটা লো ক্লাস স্টুডেন্ট, তোর এত বড় সাহস হয় কি করে আমার সামনে মুখ তুলে কথা বলার? আমাকে শেখাচ্ছিস কোনটা অন্যায় আর কোনটা ঠিক?
তার গলার স্বর চড়ে যায়। ক্যাম্পাসের আরও কিছু ছাত্রছাত্রী তাদের ঘিরে দাঁড়ায় মজা দেখার জন্য। অন্যায়, তোর মতো কিট এখানে এসে আমাদের পরিবেশ নষ্ট করেছে, আমাদের মতো ভালো স্টুডেন্টদের মেধা কোটার সুযোগ নষ্ট করেছে, আর তুই বলছিস অন্যায়? তোর সাহস তো কম নয়, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আখি আর নিজেকে ধরে রাখতে পারে না। তার ভেতরে জমা হওয়া ঘৃণা আর অহংকার বিস্ফোরিত হয়। সে হাত তোলে, তার চোখে মুখে তীব্র ক্রোধ। সপাটে একটা থাপ্পড় বসিয়ে দেয় তুষারের গালে। থাপ্পড়ের শব্দটা যেন ক্যাম্পাসের খোলা জায়গায় প্রতিধ্বনিত হয়। তুষার থাপ্পড়ের আকস্মিকতায় পেছনে হেলে যায়, গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। গালটা দ্রুত লাল হয়ে ওঠে, সেখানে আখির হাতের ছাপ স্পষ্ট। তার চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়তে থাকে। এই শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত অনেক বেশি তীব্র। চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের কেউ কেউ হাসতে থাকে, কেউ কেউ ফিসফিস করে কথা বলে। তাদের হাসি আর ফিসফিসানি তুষারের কানের ভেতর দিয়ে মস্তিষ্কে গিয়ে বিঁধতে থাকে, তাকে যেন আরও ছোট করে দেয়। আখি থাপ্পড় মেরে যেন শান্তি পায়। সে ঠোঁট বাঁকিয়ে ঘৃণার সাথে তুষারের দিকে তাকিয়ে বলে, এটা মনে রাখিস, এটা জাস্ট একটা ওয়ার্নিং। এরপর থেকে আমার বা আমার বন্ধুদের ধারে কাছেও আসবি না। তোর মতো ছেলেদের জন্য এই কলেজ নয়। তোর আসল জায়গা ওইখানে, বস্তিতে, সেখানেই থাকবি। নিজেকে খুব যোগ্য মনে করিস না যেন, তোর মতো অযোগ্যরা শুধু ভিড় বাড়ায়। আখির বন্ধুরা তার কথায় সায় দেয়। তুষার আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। মাথা নিচু করে অপমানের তীব্র জ্বালা আর শরীরের ব্যথা বুকে চেপে সে দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। সে প্রায় দৌড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে আখি বিজয়ের হাসি হাসে। তার মুখে লেগে থাকে সে তীক্ষ্ণ অহংকার। সে বন্ধুদের সাথে আবার গল্প জুড়ে দেয়, যেন কিছুই হয়নি, যেন এই মাত্র একটা পোকামাকড়কে সরিয়ে দিয়েছে। শহরের কোলাহল থেকে দূরে এক অন্য জগৎ, সংকীর্ণ, নোংরা গলি, স্যাঁতস্যাঁতে গন্ধ। এটাই তুষারের ঠিকানা, বস্তি। বহু টালির আর টিনের ছাদের ভিড়ে দাঁড়িয়ে আছে তুষারের ছোট ঘরটি। দেওয়ালগুলি ভাঙা ভাঙা, সিমেন্টের আস্তর উঠে গেছে। ঘরের ভেতর আলো বাতাস খুব কম ঢোকে। দিনের বেলাতেও কিছুটা অন্ধকার। আসবাবপত্র বলতে একটা পুরনো কাঠের তক্তা দিয়ে তৈরি চৌকি, যা খাট হিসেবে ব্যবহৃত হয়, আর একটা কোণে কিছু বাসনপত্র রাখা একটা ভাঙা শেলফ। মেঝে কাঁচা। তুষার দ্রুত পায়ে হেঁটে সেই ঘরে ঢুকে। তার মুখটা থমথমে, চোখে স্পষ্ট আঘাতের চিহ্ন। তার মা শেফালি ঘরের এক কোণে বসে পুরনো একটা কাপড় সেলাই করছিলেন। তার চোখে মুখে বয়সের ছাপ, কপালে চিন্তা রেখা। তার জীবন কেটেছে শুধু সংগ্রাম করে। তুষার ঘরে ঢুকতেই শেফালি মুখ তোলেন। তার হাতের কাজ থেমে যায়। তুষারের বিধ্বস্ত চেহারা, বিশেষ করে গালের লালচে দাগ দেখে তার বুক ধরফর করে ওঠে। সুই হাতেই তিনি উঠে দাঁড়ান। শেফালি উদ্বিগ্ন গলায়, ধরা গলায় বলেন, তুষার, কি হয়েছে তোর? মুখটা এমন কেন? চোখ মুখ লাল হয়ে আছে আর গালটা এইভাবে? ওরে বাবা, গালটা পুরো লাল হয়ে আছে কেন? কেউ মেরেছে তোকে? কে মেরেছে? তুষার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল এসে গেছে আবার। কাঁধ থেকে পুরনো ব্যাগটা নামিয়ে একপাশে রাখে। সে কোনো কথা বলতে পারে না। শেফালি তুষারের কাছে এগিয়ে আসেন, তার গাল আলতো করে ছুঁয়ে দেন। তুষার ব্যথায় একটু নড়ে ওঠে। ব্যথা করছে বাবা? বল না, কে মেরেছে এমন করে? কলেজে কলেজে কেউ কিছু বলেছে তোকে? তুষার চোখ মুছতে মুছতে নিচু গলায় জবাব দেয়, কিছু না মা, এমনিতেই। শেফালি ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। তিনি জানেন তুষার কষ্ট চাপাচ্ছে। দীর্ঘ জীবন সংগ্রামের অভিজ্ঞতায় তিনি মানুষের মুখের ভাষা বোঝেন। মিথ্যা বলিস না তুষার, আমি তোর মা। তোর মুখ দেখে আমি বুঝতে পারি তোর ভিতর কতটা ঝড় বইছে। কি হয়েছে বল আমাকে, খুলে বল। আমার কাছে কিছু লুকাতে নেই। তুষার আর নিজেকে ধরে রাখতে পারে না। তার গলা ভার হয়ে আসে। সে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, কলেজে একজন মেয়ে ছিল মা, খুব বড় লোক, খুব অহংকারী। তার বন্ধুরা ছিল, ওরা আমাকে বস্তির ছেলে বলে, গরিব বলে খুব অপমান করেছিল। আমার জামা কাপড় নিয়ে, আমার বইপত্র নিয়ে, আমি এখানে কেন পড়তে এসেছি সব নিয়ে খুব খারাপ খারাপ কথা বলছিল। আমি একটু প্রতিবাদ করছিলাম মা, বলেছিলাম গরিব হওয়া কোনো অপরাধ নয়। তাই শেফালি চোখ বড় করে তাকান। তার মুখটা ফ্যাকাশে হয়েছে। তাই মেরেছে? ওরে বাবা রে, এত সাহস ওদের! আমি তোকে কতবার বলি বাবা, ওদের থেকে দূরে থাক, ওরা অন্য জগতের মানুষ।
ওরা অভিজাত্যের ঘোরে থাকে। ওদের টাকা আছে, ক্ষমতা আছে, আর আছে অনেক অহংকার। ওরা গরিবদের মানুষ বলে মনে করে না। ওদের সামনে মাথা নিচু করে চলতে হয়তো বেঁচে যাবি। কিন্তু মা, আমি কেন মাথা নিচু করব? আমি তো কোনো অন্যায় করিনি। আমি কেন শুধু শুধু অপমান সহ্য করব? ওরা আমাকে মানুষই মনে করছিল না। শেফালি ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, তার চোখেও জল এসে যায় প্রায়। সব কথা মুখে বলতে নেই বাবা, সব কিছুর জবাব মুখে দিলে ওরা আরও সুযোগ পাবে। কিছু জিনিস নীরবে সহ্য করতে হয়, নীরবে নিজের কাজ করে যেতে হয়। সব কিছুর জবাব উপরওয়ালা দেন সময় মতো। তুই কষ্ট করিস, দিন রাত এক করে পড়াশুনো করিস, ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস, এটাই সবচেয়ে বড় কথা। ওদের টাকার গরম হয়তো আজ আছে, ক্ষমতার দম্ভ হয়তো আজ আছে, কাল নাও থাকতে পারে। সময় সব সময় একরকম হয় না, কিন্তু তোর মেধা, তোর পরিশ্রম আর তোর ভালো মন কেউ কেড়ে নিতে পারবে না। এগুলো তোর নিজের সম্পদ। তুষার আর নিজেকে সামলাতে পারে না। সে মায়ের কোলে মাথা রেখে ফুলে ফুলে কাঁদতে শুরু করে। আমার খুব কষ্ট হচ্ছিল মা। মনে হচ্ছিল আমি যেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ওরা যখন হাসছিল মনে হচ্ছিল আমি মরে যাই। শেফালি ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পরম স্নেহে বলেন, না বাবা, তুই নিকৃষ্ট নোস। ওরা বোঝে না জীবনের মানে কি, ওরা বোঝে না পরিশ্রম কি জিনিস। তুই আমার মানিক, তুই আমার সব। হাজারটা বড়লোক ছেলের চেয়ে তুই অনেক ভালো, অনেক খাঁটি। মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই একদিন অনেক বড় হবি, তখন যারা তোকে আজ ছোট করছে তারাই আফসোস করবে। মা ছেলের এই সরল কথোপকথনে তাদের ভালোবাসার বন্ধন, একে অপরের প্রতি নির্ভরতা স্পষ্ট হয়ে ওঠে। মা তুষারের জীবনের আসল সত্যটা জানেন, তাই তার চিন্তার গভীরে এক অন্যরকম ভয় কাজ করে। তার সান্ত্বনা তুষারের আহত মনে কিছুটা হলেও শান্তি দেয়, তাকে নতুন করে লড়াই করার শক্তি যোগায়। ঘরের ভেতরের দারিদ্র্য আর বাইরের সমাজের নিষ্ঠুরতা যেন এই মুহূর্তে তাদের দুজনের বন্ধনের কাছে হার মেনেছে। এদিকে দেশের প্রধানমন্ত্রীর বাসভবন। বিকেল, আভিজাত্যপূর্ণ পরিবেশ, শহরের সবচেয়ে সুরক্ষিত এবং চাকচমকপূর্ণ এলাকা। সেখানে প্রধানমন্ত্রীর বিশাল বাসভবন, চারদিকে উঁচু দেয়াল, কড়া নিরাপত্তা। ভেতরে প্রবেশ করলেই যেন অন্য জগৎ। বিশাল লন, পরিপাটি বাগান। মূল ভবনটি রাজপ্রাসাদের মতো। ভেতরে প্রবেশ করলে চোখ ধাঁধিয়ে যায় আভিজাত্যে। দামি মার্বেলের মেঝে, বিশাল বিশাল স্তম্ভ, দেয়ালে ঝোলানো দুষ্প্রাপ্য পেইন্টিং, অ্যান্টিক শোপিস, ঝাড়বাতি। প্রতিটি জিনিসই যেন ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতীক। সে বিশাল ড্রয়িং রুমের একটা অংশে বসে আছেন প্রধানমন্ত্রী। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে স্থির সংকল্প। পাশে সোফায় বসে আছে আখি। তার মুখে দিনের বেলার কলেজ ক্যাম্পাসের ঘটনার কোনো চিহ্ন নেই। সে আবার তার স্বাভাবিক আত্মবিশ্বাসী ভঙ্গিতে ফিরে এসেছে। পোশাক বদলে আরও দামি এবং মার্জিত পোশাক পরেছে। অন্য একটা সোফায় বসে আছেন আখির বাবা, মানে প্রধানমন্ত্রীর ছোট ভাই জনাব শাহরিয়ার। তিনি সুদর্শন, ধূর্ত এবং অত্যন্ত হিসেবি। তার মুখে সবসময় একটা মসৃণ হাসি লেগে থাকে, যা তার ভেতরের আসল উদ্দেশ্যকে আড়াল করে রাখে। প্রধানমন্ত্রী খবরের কাগজ পড়ছিলেন। আখি তার ট্যাবলেট নিয়ে ব্যস্ত ছিল। শাহরিয়ার একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলেন, কিন্তু তার দৃষ্টি ছিল অন্য কোথাও। প্রধানমন্ত্রী খবরের কাগজ থেকে মুখ তুলে স্নেহের সুরে আখির দিকে তাকান। কিরে মা, আজ কলেজ কেমন চলল? কোনো সমস্যা হয়নি তো? শরীর ঠিক আছে তো? আখি ট্যাবলেট থেকে মুখ তুলে এক ঝলক মিষ্টি হেসে জবাব দেয়। তার হাসিটা প্রধানমন্ত্রীর জন্য, সেখানে দিনের বেলার অহংকারের লেশমাত্র নেই। না বড় চাচা, সব ঠিক আছে। আজকের দিনটা বেশ ভালোই ছিল, ক্লাসগুলো ইন্টারেস্টিং ছিল। প্রধানমন্ত্রী আখির দিকে তাকিয়ে গর্বিত হাসি হেসে বলে, মন দিয়ে পড়াশোনা করবি, এটাই তোর জীবনের আসল ভিত্তি। পড়াশোনার ভালো মানুষ হওয়া, এর চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নেই। আর হ্যাঁ, কোনো কিছু দরকার হলে বা কোনো সমস্যা হলে আমাকে বলতে এক মুহূর্ত দ্বিধা করবি না। জানিস তো, তুই আমার কাছে নিজের মেয়ের মতো, হয়তো নিজের মেয়ের চেয়েও বেশি আদরের। আখি উঠে এসে প্রধানমন্ত্রীর পাশে বসে, তার কাঁধে মাথা রাখে। জানি বড় চাচা, তুমি আমার জন্য যা করো তা হয়তো আমার বাবা মাও করেনি। তুমি আমার সব, তোমার জন্যে আমি এত ভালো থাকতে পারি। শাহরিয়ার তাদের দিকে তাকিয়ে হাসেন। তার হাসিটা মসৃণ, কিন্তু চোখের কোণে একটা হিসেব কাজ করে। তিনি সুযোগ বুঝে কথা বলেন।
শাহরিয়ার গলায় হালকা উদ্বেগের সুর এনে বলেন, আসলে ভাইয়া, আখি খুবই ভালো মেয়ে, নিজের কাজ মন দিয়ে করে। আমরা ওর দিক থেকে নিশ্চিত। তবে আজকাল কলেজের পরিবেশটা কেমন যেন হয়ে গেছে। কিছু অনাকাঙ্ক্ষিত ছেলে মেয়ে ভর্তি হচ্ছে, একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে আসছে। ওরা তো আমাদের পরিবেশ, আমাদের নিয়মকানুন বোঝে না। ওদের সাথে মানিয়ে নিতে আখিদের মতো ছেলে মেয়েদের একটু সমস্যা হয়। প্রধানমন্ত্রী খবরের কাগজটা পুরোপুরি নামিয়ে রাখেন। তার মুখে সামান্য বিরক্তি দেখা যায়। অনাকাঙ্ক্ষিত ছেলে মেয়ে মানে কি শাহরিয়ার? ওরা কি যোগ্যতায় আসেনি? মেধা কোঠার কথা ভুলে যাচ্ছিস কেন? এই দেশ সবার জন্য, শিক্ষা সবার অধিকার। শাহরিয়ার তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে বিনয়ের সুরে বলে, না না ভাইয়া, আমি সে কথা বলিনি। মেধা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি নিজেও সেটা বিশ্বাস করি। তবে মানে ওদের চালচলন, আদব কায়দা তো আমাদের মতো নয়। ওদের অভ্যাসগুলো আলাদা। হয়তো এতে কলেজের সামগ্রিক পরিবেশটা একটু কেমন যেন হয়ে যায়। ছেলে মেয়েদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, বুঝোই তো। প্রধানমন্ত্রী দৃঢ় গলায়, তার কণ্ঠে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব স্পষ্ট হয়। শাহরিয়ার, আমি এটা বিশ্বাস করি না। মেধার যোগ্যতার কাছে টাকা বা পরিবেশ কোনো বিষয় নয়, বরং যারা প্রতিকূল পরিবেশ থেকে এসে নিজেদের মেধা প্রমাণ করে এই পর্যন্ত পৌঁছয়, তাদের ইচ্ছা শক্তি অনেক বেশি শক্তিশালী হয়। তাদের সম্মান জানানো উচিত, সাহায্য করা উচিত। পরিবেশ নষ্ট হয় না, বরং বৈচিত্র্য আসে। এই বৈচিত্র্যই আমাদের শক্তি। আখি চুপ করে তাদের কথা শুনছিল। দিনের বেলার ঘটনাটা তার মনে পড়ছিল, কিন্তু সে এখন আর সেই বিষয়ে মুখ খুলতে রাজি নয়। শাহরিয়ার মুখে হাসি ধরে রাখলেও তার ভেতরের বিরক্তি স্পষ্ট বোঝা যায়। তিনি প্রধানমন্ত্রীর উদার মানসিকতাকে দুর্বলতা হিসেবেই দেখেন। তার দৃষ্টিটা কিছুক্ষণ আখির উপর থাকে, যেন সে তার ভবিষ্যৎ চালের গুটি। তারপর দৃষ্টি ফেরান প্রধানমন্ত্রীর দিকে। তার চোখে একটা সূক্ষ্ম, প্রায় অদৃশ্য চক্রান্তের আভাস খেলে যায়, যা প্রধানমন্ত্রীর দৃষ্টি এড়িয়ে যায়। শাহরিয়ার মৃদু হেসে মাথা নাড়েন। হ্যাঁ ভাইয়া, তা ঠিকই বলেছেন। আপনার ভাবনা অনেক বড়। আমার হয়তো ভাবনায় ভুল ছিল। কিন্তু তার মনের গভীরে অন্য পরিকল্পনা চলছিল। তিনি সুযোগের অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রীর বাসভবনের এই আভিজাত্য, এই ক্ষমতা, সবকিছুর উপর তার নজর, আর তার পথের কাঁটা সরাতে তিনি সবকিছু করতে প্রস্তুত। পরের দিন সকালে তুষার গাল চেপে ধরে কলেজের গেটের দিকে ধীর পায়ে হেঁটে আসছে। গতকালের অপমানের রেশটা তখনও তীব্র। তার চোখে মুখে অসহ্য যন্ত্রণা। সে শুধু চাইছে দ্রুত এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে। ক্যাম্পাসের ভেতরের একটা ক্যাফেটেরিয়ার সামনে তখনও আখি এবং তার বন্ধুরা জটলা করছে। তাদের হাসি ঠাট্টার শব্দ ভেসে আসছে। তুষারকে গেটের দিকে যেতে দেখে আখি তাকে আবার দেখতে পায়। তার মুখের হাসিটা মিলিয়ে গিয়ে বিরক্তি আসে। আরে, ওই বস্তির ছেলেটা তো এখনো যায়নি দেখছি। লজ্জাসরম বলতে কিচ্ছু নেই। গতকাল কত অপমান করলাম, থাপ্পড়ও দিলাম। রিনা এবং লাবণ্য তুষারের দিকে তাকায়। আখি মনে হচ্ছে আমাদের কথা কানে তোলেইনি, এখনো এখানেই ঘুরঘুর করছে। লাবণ্য বলে, মনে হচ্ছে আরেকটু অপমান দরকার। আখি বন্ধুদের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসে। চল তো দেখি। তারা হেঁটে তুষারের কাছাকাছি আসে। তুষার তাদের দেখে থমকে দাঁড়ায়। তার বুক ধরফর করতে থাকে। আখি তার সামনে দাঁড়িয়ে হাত কোমরে রেখে বলে, কি রে, এখনো যাসনি এই কলেজ থেকে? তোর জন্য কি রেড কার্পেট বিছিয়ে দিতে হবে নাকি কলেজ থেকে বের করে দেওয়ার জন্য? তুষার নিচু গলায় বলে, আমি যাচ্ছিলাম। যাচ্ছিলি তো এতক্ষণ কোথায় ছিলি? সুযোগ খুঁজছিলি নাকি আর কি করে অপমান করানো যায়? রিনা বলে, হয়তো ভাবছি এই কলেজের কিছু চুরি করে বস্তিতে নিয়ে যাবে। লাবণ্য বলে, ওর জামা কাপড়ের যা অবস্থা, মনে হয় চুরি করেই চলে। তুষার এবার আর চুপ থাকতে পারে না। তার ভেতরের কষ্টটা ক্ষোভ হয়ে বেরিয়ে আসে। আপনারা কেন এমন করছেন বারবার? আমি আপনাদের কি ক্ষতি করেছি? আখি চোখ বড় করে বিস্ময়ের ভান করে। কি ক্ষতি করেছি? তুই এখানে এসেছিস, সেটা সবচেয়ে বড় ক্ষতি। আমাদের মতো ভালো স্টুডেন্টদের কোটা নষ্ট করেছিস, কলেজের পরিবেশ নোংরা করেছিস, সেটাই যথেষ্ট ক্ষতি। শোন, তোকে একটা কথা পরিষ্কার করে দিই। তুই হয়তো কোনোভাবে ঢুকে পড়েছিস এখানে, কিন্তু তুই এখানকার কেউ নস। এখানে যারা পড়ে তারা অন্য লেভেলের মানুষ। তোর মতো রাস্তার ছেলে এখানে মানায় না। হ্যাঁ, মানায় না একদম, দেখেই বোঝা যায়। ওকে দেখে তো ক্লাসের অন্যান্য স্টুডেন্টরাও হাসে। তুষার মাথা তুলে আখির দিকে তাকায়। তার চোখে জল, কিন্তু সেখানে এক ধরনের জেদও ফুটে উঠেছে।
আপনারা হয়তো অনেক বড় লোক, কিন্তু আপনাদের মনটা খুব ছোট। গরিব বলে মানুষকে এভাবে অপমান করতে নেই। আঁকি শুনে হেসে ওঠে, তার হাসিটা কৃত্রিম এবং নিষ্ঠুর। ও মাই গড, উপদেশ উপদেশ দিচ্ছিস তুই আমাকে? কাকে দিচ্ছিস জানিস? যা এখান থেকে এক্ষুনি, না হলে কি হবে ভাবতে পারবি না। আঁকি হাত তুলে ইশারা করে, যেন সে একজন সিকিউরিটি গার্ডকে ডাকছে। তুষার বুঝতে পারে এখানে আর এক মুহূর্ত থাকাও ঠিক নয়। তার মায়ের কথা মনে পড়ে। সে তীব্র অপমান আর গলার কাছে জমাট বাঁধা কান্না নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আঁকি এবং তার বন্ধুরা তার যাবার দিকে তাকিয়ে হাসতে থাকে। সে একই রাস্তা, যা বস্তির কাছাকাছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। কলেজ ক্যাম্পাস থেকে অনেক দূরে এসে পড়েছে তুষার। হাঁটছে শহরের একটা অপেক্ষাকৃত শান্ত রাস্তায়। সন্ধ্যার আলো নামতে শুরু করেছে, ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠছে। কিন্তু তুষারের কাছে এই দৃশ্য খুব আবছা মনে হচ্ছে। তার মন ডুবে আছে কলেজ ক্যাম্পাসের শেষ মুহূর্তের অপমানগুলোতে। আখির নিষ্ঠুর হাসি, বন্ধুদের বিদ্রুপ তার কানে বাজছে। মনে হচ্ছে যেন সে শ্বাস নিতে পারছে না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অন্য মানুষ, পাশের দোকানপাট, সব কিছুই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। সে শুধু হাঁটছে, দ্রুত হেঁটে নিজের পরিচিত জগতে, বস্তিতে ফিরে যেতে চাইছে। তার শরীর ক্লান্ত, মন ভারাক্রান্ত। প্রতি পদক্ষেপে সে যেন শহরের এই ঝলমলে কিন্তু নিষ্ঠুর দিকটা থেকে দূরে সরে যাচ্ছে। তার নিচু হয়ে হাঁটার ভঙ্গিতে গভীর বিষণ্ণতা আর এক ধরনের সংকল্পহীনতা। সে জানে না এরপর কি হবে, শুধু জানে এখন সে একা। তুষার তখন আপন মনে হেঁটে চলেছে। তার চিন্তার ঘোর কাটেনি। হঠাৎই পেছনে একটা ভয়াবহ শব্দ। প্রথমে গাড়ির টায়ার, রাস্তার সাথে ঘষা খাওয়ার তীক্ষ্ণ আওয়াজ, মনে হলো যেন ধাতু ছিঁড়ে যাচ্ছে। তারপর একের পর এক বিকট শব্দ, মনে হলো যেন কয়েকটা দানবীয় লোহার বাক্স তীব্র বেগে একে অপরের সাথে ধাক্কা খেল। শব্দটা এতটাই আচমকা এবং ভয়াবহ ছিল যে তুষার যেখানে দাঁড়িয়েছিল সেখানেই জমে যায়। সে দ্রুত পেছনে ফেরে। প্রায় 50 গজ দূরে রাস্তার মাঝখানে এক ভয়াবহ দৃশ্য। ধোঁয়া উঠছে। কয়েকটা গাড়ি দুমড়ে মুচড়ে একটা আরেকটার উপর উঠে আছে। গাড়ির কাঁচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়েছে হীরার কুচির মতো। ধাতুর বিকট গন্ধ, পেট্রোলের কড়া গন্ধ বাতাসে। রাস্তার পাশের 2-1জন পথচারী ভয়ে চিৎকার করে উঠছে, কিন্তু কেউ সাহস করে কাছে যাচ্ছে না। ভয়ে সবাই দাঁড়িয়ে আছে দূরে। তুষার এই দৃশ্য দেখে শিউরে ওঠে, কিন্তু ভয় তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। তার সহজ সরল মনটা বিপন্ন মানুষের জন্য কেঁদে ওঠে। কিছু না ভেবেই সে দৌড়ে দুর্ঘটনাস্থলের দিকে ছুটে যায়। তুষার যখন দুর্ঘটনাস্থলের কাছে পৌঁছায়, তখন অন্য মানুষগুলো ভয়ে জড়সড় হয়ে দূরে দাঁড়িয়ে আছে। কেউ এগিয়ে আসার সাহস দেখাচ্ছে না। তুষার এক মুহূর্ত দেরি করে না। সে সরাসরি সবচেয়ে ক্ষতিগ্রস্ত গাড়িটির দিকে যায়। গাড়িটার সামনের অংশটা সম্পূর্ণ দুমড়ে গেছে। ভেতরে যাত্রীরা আটকে আছে। তুষার দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা আটকে আছে। সে কাঁচ ভাঙা জানালার ভেতর দিয়ে ভেতরে উকিয়ে দেয়। ধোঁয়ার মধ্যে আবছাভাবে ভেতরে কয়েকজন লোককে দেখতে পায়। তাদের মধ্যে একজনকে দেখে তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করে। ইনি প্রধানমন্ত্রী। মুখ রক্তে ঢাকা, শরীর নেতিয়ে আছে, সম্ভবত অজ্ঞান। তুষারের মনে আর কোনো ভয় থাকে না। শুধু একটাই চিন্তা, এই মানুষটিকে বাঁচাতে হবে। এই মুহূর্তে তার কাছে প্রধানমন্ত্রী কোনো পরিচয় নয়, কেবল একজন গুরুতর আহত মানুষ যার জীবন বিপন্ন। তুষার প্রাণপণে দরজায় ধাক্কা দেয়, টানে। না, নড়ছে না। সে তখন ভাঙা কাচের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে ভেতরের হ্যান্ডেল ধরার চেষ্টা করে। ধারালো কাঁচ হাতে লাগে, কেটে যায়, রক্ত বের হতে শুরু করে। কিন্তু সে ব্যথার কথা চিন্তাও করে না। ভেতরের লক কোনো মতে ধরার চেষ্টা করে। অনেক কসরতের পর দরজাটা সামান্য ফাঁক হয়। তুষার তার সমস্ত শক্তি দিয়ে দরজাটা টেনে ধরে রাখে, যাতে বন্ধ না হয়ে যায়। এরপর আহত ভারী শরীরটা ভেতর থেকে বের করার চেষ্টা করে। একা হাতে কাজটা খুব কঠিন, কিন্তু সে হাল ছাড়ে না। দাঁতে দাঁত চেপে প্রধানমন্ত্রীকে টেনে বের করে আনে। প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় তার কোলে নেতিয়ে পড়ে। তার শরীর ক্রমশ ঠান্ডা হয়ে আসছে মনে হয়। তুষার চারপাশের লোকজনের দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে ওঠে, কেউ আছেন? প্লিজ সাহায্য করুন, এনাকে হাসপাতাল নিতে হবে। কিন্তু লোকজন তখনও ভয়ে দূরে দাঁড়িয়ে আছে, দেখছে। কেউ এগিয়ে আসছে না। সময় দ্রুত চলে যাচ্ছে। তুষার আর অপেক্ষা করতে পারে না। প্রধানমন্ত্রীকে সাবধানে কোলে তুলে নিয়ে সে রাস্তার দিকে ফেরে। একটা খালি প্রাইভেট কার তখন পাশ দিয়ে যাচ্ছিল। তুষার পাগলের মতন হাত দেখায়। গাড়িটি একটু দূরে গিয়ে থেমে যায়। তুষার দ্রুত গাড়িটির কাছে যায়, ছুটে যায়। চালক জানালা খুলে সন্দিগ্ধ চোখে তাকায়। একজন সাধারণ ছেলে একজন রক্তাক্ত লোককে কোলে নিয়ে দাঁড়িয়েছে। তুষার হাঁপাতে হাঁপাতে গলার শিরা ফুলে উঠেছে। ভাই সাহেব, প্লিজ একটু সাহায্য করুন, এনার অবস্থা খুব খারাপ, হাসপাতালে নিতে হবে খুব তাড়াতাড়ি, একটা জীবন বাঁচান।
চালক ইতস্তত করে। তুষার বুঝতে পারে দ্বিধা করছে। প্লিজ ভাই, যা ভাড়া লাগে আমি দেবো, আপনি শুধু ওনাকে হাসপাতালে নিয়ে চলুন। চালকের চোখে মুখে সংশয়। তুষার তখন প্রায় ভেঙে পড়ে। উনি উনি দেশের প্রধানমন্ত্রী, প্লিজ ভাই। প্রধানমন্ত্রীর নাম শুনে চালক চমকে ওঠে। তার দ্বিধা কেটে যায়। সে দ্রুত পেছনের দরজা খুলে দেয়। তুষার খুব সাবধানে প্রধানমন্ত্রীকে গাড়ির পেছনের সিটে শুয়ে দেয়। নিজের রক্তাক্ত হাতেই প্রধানমন্ত্রীর মাথাটা ধরে রাখে। নিজেও দ্রুত গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেয়। জলদি চলুন হাসপাতালের জরুরি বিভাগে, কাছাকাছি যে কোনো হাসপাতালে, প্লিজ, দ্রুত। গাড়ি তীব্র গতিতে হাসপাতালের দিকে ছুটতে শুরু করে। তুষার পেছনে বসে প্রধানমন্ত্রীর নিঃশ্বাসের দিকে খেয়াল রাখে। তার নিজের শরীরের ব্যথা, হাতে রক্তপাত সব গৌণ হয়ে যায় এই মুহূর্তে। তার মনে শুধু একটাই প্রার্থনা, মানুষটি যেন বেঁচে ওঠে। গাড়িটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসে থামতেই তুষার দ্রুত নেমে দরজা খুলে দেয়। হাসপাতালের কর্মীরা দ্রুত ছুটে আসে। তুষার উত্তেজিত গলায় বলতে থাকে, স্ট্রেচার দিন জলদি, পেশেন্ট খুব সিরিয়াস। কর্মীরা স্ট্রেচার নিয়ে আসে। প্রধানমন্ত্রীকে স্ট্রেচারে তুলে দ্রুত ভেতরে নেওয়া হয়। তুষারও তাদের সাথে সাথে জরুরি বিভাগের ভেতরে ঢোকে। ডাক্তাররা দ্রুত প্রধানমন্ত্রীর প্রাথমিক পরীক্ষা শুরু করেন। ইমার্জেন্সি ট্রিটমেন্ট শুরু হয়। তুষার একপাশে গিয়ে দাঁড়ায়। তার পোশাক রক্তে ভিজে গেছে, হাত থেকে রক্ত পড়ছে। সে ক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু চোখে মুখে এক ধরনের স্বস্তি। সে পেরেছে, সময় মতো মানুষটিকে এখানে আনতে পেরেছে। জরুরি বিভাগে ডাক্তারদের ব্যস্ততা বেড়েছে। নার্সরা ছোটাছুটি করছে। খবরের কাগজ আর টিভিতে খবর ছড়িয়ে পড়ে। দ্রুত হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের গাড়ি আসে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা একে একে আসতে শুরু করেন। হঠাৎ জরুরি বিভাগের প্রবেশপথে ভিড় বাড়ে। আখি এবং তার বাবা শাহরিয়ার দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করেন। তাদের মুখে তীব্র উদ্বেগ, চোখে মুখে সম্ভ্রান্ত লোকের দুশ্চিন্তা। তারা সম্ভবত প্রধানমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে দ্রুত এখানে ছুটে এসেছে। আখি আর শাহরিয়ার ভেতরে ঢুকেই ডাক্তারদের কাছে জানতে চান প্রধানমন্ত্রীর অবস্থা কেমন। ডাক্তার তাদের প্রাথমিক অবস্থা জানান এবং জানান যে তার চিকিৎসা চলছে। শাহরিয়ার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিতে শুরু করেন। তার কণ্ঠে প্রধানমন্ত্রীর ছোট ভাইয়ের কর্তৃত্ব। আখি উদ্বিগ্ন চোখে চারপাশে তাকাচ্ছিল। এই ভিড়ের মধ্যে হঠাৎ তার চোখ পড়ে একপাশে দাঁড়িয়ে থাকা তুষারের উপর। সেই পুরনো মলিন পোশাক, রক্তে লেগে থাকা হাত, ক্লান্ত মুখ। আখি তাকে দেখে থমকে যায়। এই ছেলে এখানে কি করছে? তার মনের গভীরে পুরনো রাগ আর ঘৃণাটা দলা পাকিয়ে ওঠে। আখি তীব্র চোখে তুষারের দিকে তাকিয়ে থাকে। শাহরিয়ারও তুষারকে দেখেন। তার মুখেও বিস্ময়, কিন্তু তিনি আপাতত প্রধানমন্ত্রীর দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। আখি আর থাকতে না পেরে এগিয়ে যায় তুষারের দিকে। তার মুখে সে অহংকারী ভাবটা ফিরে এসেছে। আখি কর্কশ গলায় ফিসফিস করে, যাতে কেউ শুনতে না পায় সেভাবে বলে, তুই এখানে কি করছিস? আবার এখানে চলে এসেছিস? তোর মতো একটা ছেলে এখানে কি কাজ? কিভাবে ঢুকতে পারলি এই সিকিউরিটির ভিতরে? তুষার আখিকে দেখে চমকে ওঠে। এই পরিস্থিতিতেও সে একই রকম ব্যবহার। তার ভেতরের কষ্টটা আবার মাথা ছাড়া দিয়ে ওঠে। আমি এসেছি। এসেছিস? কি বলতে চাইছিস? নিশ্চয়ই ভিড় দেখতে এসেছিস, বা কোনো সুযোগের সন্ধানে চলে এসেছিস। তোর মতো বস্তির ছেলেরা তো এসব সুযোগের অপেক্ষায় থাকে। এই রকম হাই প্রোফাইল কেসে নাক গলিয়ে কিছু সুবিধা পাওয়ার তালে আছিস নিশ্চয়ই। তুষার ভেতরের অপমান আর যন্ত্রণা চাপতে চাপতে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি কোনো সুযোগের সন্ধানে আসিনি, আমি সাহায্য করতে এসেছিলাম। গুরুতর আহত একজন মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। আখি চোখমুখ কুচকে ব্যঙ্গ করে বলে, সাহায্য? তুই সাহায্য করছিস? তোর মতো একটা সাধারণ ছেলে যার নিজেরই ঠিকমতো খাওয়ার টাকা নেই, সে নাকি কাউকে সাহায্য করছে। কি সাহায্য করলি শুনি? তখন জরুরি বিভাগের প্রধান ডাক্তার এগিয়ে আসেন। তিনি সম্ভবত ইতিমধ্যে ঘটনাটা শুনেছেন বা তুষারকে দেখেছেন। তিনি তুষারের দিকে তাকিয়ে শ্রদ্ধার সাথে হাসেন। তুষারের দিকে তাকিয়ে আন্তরিকভাবে ডাক্তার বলেন, আপনি সেই তরুণ, আপনার জন্যই আজ আমরা সময় মতো সঠিক চিকিৎসা শুরু করতে পেরেছি। আপনি যদি মিনিটের মধ্যে ওনাকে হাসপাতালে না আনতেন, হয়তো অনেক দেরি হয়ে যেত। আপনার সাহস আর অসাধারণ উপস্থিত বুদ্ধির কোনো তুলনাই হয় না। এই পরিস্থিতিতে এমন কাজ করা সবার পক্ষে সম্ভব নয়। প্রধানমন্ত্রীর এখন আউট অফ ডেঞ্জার। ডাক্তারের কথা শুনে আখি এবং শাহরিয়ার দুজনেই যেন আকাশ থেকে পড়েন। আখির মুখ থেকে ব্যঙ্গের হাসিটা মিলিয়ে যায়। তার চোখ বড়বড় হয়ে ওঠে। শাহরিয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে তুষারের দিকে তাকান। তার মসৃণ মুখের ভাব কঠিন হয়ে ওঠে।
আঁখি হতভম্ব হয়ে যায়, বিশ্বাস করতে না পেরে প্রায় চিৎকার করে ওঠে। কি বলছেন ডাক্তার সাহেব? এই ছেলে এই বস্তির ছেলেটা প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছে? ডাক্তার সাহেব শান্তভাবে আঁখির দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ, উনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছেন। যখন অন্য সবাই ভয়ে কিংকর্তভূত ছিল, উনি একমাত্র ব্যক্তি যিনি এগিয়ে এসেছেন। আখির মুখটা অপমানে লাল হয়েছে। সে যাকে এতক্ষণ ধরে অপমান করছিল, তুচ্ছ জ্ঞান করছিল, সে এত বড় একজন বীরের কাজ করেছে। তার বাবা শাহরিয়ারের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। তার পরিকল্পনায় এই ছেলেটির হঠাৎ আবির্ভাব একটা বড় ধাক্কা। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল হলে তাকে একটা ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। জ্ঞান ফেরার পরপরই তার পাশে দাঁড়ানো ডাক্তার এবং নিরাপত্তা কর্মকর্তাদের কাছে তিনি তার ত্রাণকর্তার কথা জানতে চান। ডাক্তার তুষারের বীরত্বের পুরো ঘটনা বর্ণনা করেন। প্রধানমন্ত্রী তুষারকে দেখার তীব্র ইচ্ছা প্রকাশ করে। ডাক্তার গিয়ে তুষারকে ডেকে আনেন। তুষার দ্বিধাগ্রস্ত পায়ে জড়সড় হয়ে কেবিনের ভেতরে ঢোকে। প্রধানমন্ত্রী বেডে শুয়ে আছেন, ব্যান্ডেজ বাঁধা মুখে, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা আর গভীর কৃতজ্ঞতা। তিনি চোখ মেলে তুষারকে দেখেন। প্রধানমন্ত্রী দুর্বল গলায় বলেন, তুমি এসেছিলে যে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলে? তুষার মাথা নিচু করে সায় দেয়। জি স্যার। প্রধানমন্ত্রী তুষারের দিকে তাকিয়ে থাকেন এক মুহূর্ত। তার চোখে মুখে গভীর আবেগ। তোমার জন্যই আজ আমি বেঁচে আছি। তুমি যদি ওই মুহূর্তে নিজের জীবনের কথা না ভেবে এগিয়ে নিয়ে আসতে, আর একটু দেরি হলেই হয়তো। তিনি কথা শেষ করতে পারেন না, গলার স্বর ধরে আসে। তিনি তুষারের দিকে তাকিয়ে থাকেন। তোমার নাম কি বাবা? কোথায় থাকো তুমি? কিভাবে ছিলে ওখানে যখন দুর্ঘটনা ঘটলো? তুষার সংকোচের সাথে নিজের পরিচয় দেয়। তার গলার স্বর নিচু। আমার নাম তুষার। আমি শহরেই থাকি, বস্তিতে। এই শহরের বস্তিতে আমার বাড়ি। আমি কলেজে পড়ি। কলেজ থেকে ফিরছিলাম, তখনই এই দুর্ঘটনাটা দেখি। প্রধানমন্ত্রী তুষারের কথা মনোযোগ দিয়ে শোনেন। বস্তির ছেলে, কলেজ ছাত্র, এত সাহস! তার চোখের সামনে ভেসে ওঠে দুর্ঘটনাস্থলের ভয়াবহতা আর এই ছেলেটির অকুণ্ঠ বীরত্ব। বস্তিতে থাকো আর এত বড় মনের পরিচয় দিয়েছ? তোমার সাহস তো অনেক বড় বড় মানুষের চেয়েও বেশি। তুমি একটা মহৎ কাজ করেছ তুষার। তুমি দেশের সেবা করেছ। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি শুধু আমার জীবনে বাঁচাওনি, এই দেশেরও অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়েছ। পাশে দাঁড়ানো শাহরিয়ার এবং আঁখি এই কথোপকথন শুনছিল। প্রধানমন্ত্রীর মুখে তুষারের প্রতি এত প্রশংসা, এত কৃতজ্ঞতা শুনে আঁখি চরম অস্বস্তি বোধ করে। তার মনে হয় সে যেন অপমানে মাটির সাথে মিশে যাচ্ছে। শাহরিয়ারের মুখের মসৃণ ভাব সম্পূর্ণ উধাও হয়ে গেছে। তার কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হয়। এই ছেলেটিকে আর ছোট করে দেখা যাবে না। প্রধানমন্ত্রীর দুর্বল হাতে তুষারের দিকে বাড়িয়ে দেন। প্রধানমন্ত্রী নরম গলায় বলেন, এসো বাবা, আমার হাতটা ধরো। তুষার ইতস্তত করে এগিয়ে যায়। তার নিজের হাতে রক্ত লেগে আছে, তবুও সে প্রধানমন্ত্রীর হাত ধরে। একজন সামান্য বস্তির ছেলের হাত আজ দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষটির হাতে। এই দৃশ্য হয়তো এই মুহূর্তে হাসপাতালে উপস্থিত অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এখানেই স্পষ্ট হয় আসল মানবতা, আসল সাহস কোনো সামাজিক পরিচয় বা ক্ষমতার ধার ধারে না। পরের দিন সকালে হাসপাতালের ভিআইপি কেবিন। প্রধানমন্ত্রী বেডে আছোয়া হয়ে আছেন। তার মুখে দুর্বলতার ছাপ থাকলেও চোখ সজাগ। পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার, নিরাপত্তা কর্মকর্তা এবং শাহরিয়ার। তুষার একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে এখনও সামান্য ব্যান্ডেজ বাঁধা। রাতের তুলনায় সে কিছুটা শান্ত হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর কেবিনের পরিবেশ তাকে অস্বস্তিতে রেখেছে। প্রধানমন্ত্রী তুষারের দিকে তাকান, তার চোখে গভীর স্নেহ আর কৃতজ্ঞতা। বসো বাবা তুষার, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুষার ইতস্তত করে এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে। প্রধানমন্ত্রী তুষারের দিকে তাকিয়ে নরম গলায় বলেন, তোমার জন্যই আমি নতুন জীবন পেয়েছি। তোমার মতো সাহস আর উপস্থিত বুদ্ধি খুব কম মানুষের থাকে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। শাহরিয়ার পাশে দাঁড়িয়ে এই কথা শুনছিলেন। তার মুখে একটা সৌজন্যের হাসি লেগে থাকলেও তার চোখ প্রধানমন্ত্রীর চেয়ে তুষারের উপর বেশি নিবদ্ধ। তার ভ্রু সামান্য কুঁচকে আছে, যা প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি। প্রধানমন্ত্রী শাহরিয়ারের দিকে তাকিয়ে বলেন, শাহরিয়ার, তুষার আমার জীবন বাঁচিয়েছে। ও আমার কাছে কি চায় আমি জানি না, তবে আমি ওর জন্য কিছু করতে চাই, যা ওর ভবিষ্যতের জন্য ভালো হয়। অবশ্যই ভাইয়া,
আপনি যা বলবেন। প্রধানমন্ত্রী আবার তুষারের দিকে ফেরেন, তার কণ্ঠে দৃঢ়তা আসে। তুষার, তুমি কি রাজি আছো আমার সাথে কিছুদিন থাকতে আমার বাড়িতে? আমি তোমার পড়াশোনার খোঁজ নিতে চাই, তোমার জীবন সম্পর্কে জানতে চাই, তোমাকে কাছ থেকে দেখতে চাই। তুষার চমকে ওঠে। প্রধানমন্ত্রীর বাড়িতে থাকা, এটা সে কখনো কল্পনাও করেনি। তার বস্তির জীবনের সাথে এই প্রস্তাবের কোনো মিল নেই। আমার বাড়ি আছে স্যার, আমার মা আছেন। প্রধানমন্ত্রী হেসে ওঠেন, দুর্বল হাসি দিয়ে বলেন, জানি বাবা, সব জানি। তোমার মায়ের কথা আমি শুনেছি, কিন্তু আমারও ইচ্ছে করছে তোমাকে কাছে রাখতে। তুমি অতিথি হিসেবে থাকবে কয়েকটা দিন, দেখবে কেমন লাগে। আমি তোমার মায়ের সাথেও কথা বলবো। তুষার দ্বিধা করে। একদিকে প্রধানমন্ত্রীর মতন একজন মানুষের প্রস্তাব, অন্যদিকে তার নিজের পৃথিবী, তার মা। আমি ঠিক জানি না স্যার, আমার মা আমার জন্য খুব চিন্তা করেন। প্রধানমন্ত্রী শাহরিয়ারের দিকে তাকান। শাহরিয়ার, তুই একবার তুষারের মায়ের সাথে কথা বল, উনি যেন চিন্তা না করেন, আমি ওর খেয়াল রাখবো। শাহরিয়ার বাধ্য হয়ে মাথা নাড়েন। ঠিক আছে ভাইয়া, আমি কথা বলবো। প্রধানমন্ত্রী আবার তুষারের দিকে ফিরে বলেন, তার গলায় এক ধরনের অনুরোধ। তাহলে কি তুমি রাজি বাবা? আমার অনুরোধ রাখবে? তুষার আর না করতে পারে না। এই মানুষটা তার কাছে জীবন ঋণী। তার প্রস্তাব উপেক্ষা করার ক্ষমতা বা কারণ কোনোটাই তার নেই। সে নিচু গলায় সায় দেয়, জি স্যার, রাজি আছে। প্রধানমন্ত্রীর মুখে স্বস্তির হাসি ফোটে। শাহরিয়ারের মুখের হাসিটা কিছুটা ফ্যাকাশে হয়ে যায়। প্রায় এক সপ্তাহ পর হাসপাতাল থেকে বেরিয়ে তুষার উঠে প্রধানমন্ত্রীর একটা বিলাসবহুল গাড়িতে। গাড়ির ভেতরে অত্যাধুনিক সুবিধা, যা তুষার আগে কখনো দেখেনি। নরম সিট, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, গাড়ির বাইরে কড়া নিরাপত্তা বেষ্টনী। তার পাশে বসে আছেন প্রধানমন্ত্রীর একজন কর্মকর্তা। তুষার বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। যে রাস্তা দিয়ে সে কয়েকদিন আগে বস্তিতে ফিরছিল, আজ সে সেই একই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু অন্য গাড়িতে, অন্য পরিচয়। তার ছেঁড়া পোশাক আর শরীরের ক্লান্তি এই আড়ম্বরপূর্ণ গাড়ির সাথে বেমানান মনে হয়। তার মনে এক মিশ্র অনুভূতি, কিছুটা ভয়, কিছুটা কৌতূহল আর অনেক বেশি অস্বস্তি। গাড়ি এসে থামে প্রধানমন্ত্রীর বিশাল বাসভবনের গেটের সামনে। গেটের সামনে করা পাহারা। গেট খুলে যায়, গাড়ি ভেতরে প্রবেশ করে। বিশাল লন, সাজানো বাগান পেরিয়ে গাড়ি এসে থামে মূল ভবনের সামনে। এই ভবনটির আকার দেখলে তুষারের বস্তির ছোট ঘরটিকে পিঁপড়ের বাসার মতো মনে হয়। গাড়ি থেকে নেমে দাঁড়ায় তুষার। সামনে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন কেয়ারটেকার, গার্ড এবং বাড়ির কাজের লোক। তারা তুষারের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রীর গাড়িতে এসেছে, কিন্তু পোশাক এবং চেহারা দেখে মনে হচ্ছে অত্যন্ত সাধারণ কেউ। তাদের চোখে মুখে এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন আর চাপা বিষয়। কেউ কেউ হয়তো সামান্য তাচ্ছিল্যের দৃষ্টিতেও দেখছে। প্রধানমন্ত্রীর কর্মকর্তা তুষারকে নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করেন। ভেতরের আভিজাত্য আরও চোখ ধাঁধানো। বিশাল হল ঘর, ঝাড়বাতি, দামি কার্পেট, প্রতিটি জিনিসই তুষারের বস্তির জীবনের থেকে বহু দূরে। তুষার নিচু হয়ে হাঁটছে। পায়ের শব্দ যেন নিস্তব্ধ আভিজাত্যের মধ্যে বড্ড বেমানান। সে এতটাই সংকোচ বোধ করছে যে মনে হচ্ছে এখনই পালিয়ে যায়। একজন মহিলা হাউসকিপার এগিয়ে আসেন। প্রধানমন্ত্রীর কর্মকর্তা তাকে তুষারের দায়িত্ব বুঝিয়ে দেয়। তিনি তুষার গেস্ট হিসেবে থাকবেন, ওনাকে গেস্ট রুমে নিয়ে যান এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করুন। মহিলা হাউসকিপার তুষারের দিকে তাকান। তার মুখেও সেই চাপা বিস্ময়। তিনি কথা না বলে শুধু মাথা নাড়ান। চলুন আমার সাথে। তুষার তার পিছু পিছু যায়। বিশাল বাড়ি, অসংখ্য ঘর। তুষার হতবাক হয়ে দেখছে এই অন্য জগৎ। হাউসকিপার তাকে একটা সুসজ্জিত গেস্ট রুমে নিয়ে যান। ঘরটা তার বস্তির ঘরের চেয়ে কয়েক গুণ বড়। নরম বিছানা, অ্যাটাচড বাথরুম, দামি পর্দা। হাউসকিপার দরজা খুলে দিয়ে বলেন, এটা আপনার ঘর, কিছু দরকার হলে কলিং বেল বাজাবেন। গোসলের ব্যবস্থা আছে, ফ্রেশ হয়ে নিন। তিনি আর অপেক্ষা না করে চলে যান। তুষার ঘরের ভেতরে একা দাঁড়িয়ে থাকে। তার হাতে এখনো ব্যান্ডেজ বাঁধা। সে চারদিক তাকিয়ে দেখে। বিশ্বাস হচ্ছে না যে এটা তার থাকার জায়গা। সে ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। নরম বিছানায় হাত দেয়। তার মনে হয় সে যেন কোনো স্বপ্ন দেখছে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তুষারকে একটা বসার ঘরে নিয়ে আসা হয়। ঘরটা আরামদায়ক সোফা এবং চেয়ার দিয়ে সাজানো। প্রধানমন্ত্রী তখনও আসেনি। শাহরিয়ার ঘরে উপস্থিত আছেন। তিনি তুষারকে দেখে সৌজন্যমূলক হাসি হাসেন। এসো তুষার, বসো। তুষার ইতস্তত করে একটা সোফার কোণে বসেন। তার সংকোচ এখনো কাটেনি। শাহরিয়ার তার দিকে তাকিয়েই থাকেন। তার চোখে এক ধরনের হিসেব কাজ করে। শাহরিয়ার স্বাভাবিক গলায় কথা শুরু করেন। শুনেছি তুমি নাকি খুব ভালো ছাত্র, কোন কলেজে পড়ো? তুষার কলেজের নাম বলে। ও,
ওই কলেজে আমার আখিও পড়ে, ভালো কলেজ। কিন্তু আজকালকার দিনে শুধু ভালো কলেজ হলে হয় না, কানেকশনও দরকার হয়, সুযোগ দরকার হয়। যাই হোক, প্রধানমন্ত্রী তোমার উপর খুব খুশি, তোমার ভাগ্য খুলে গেছে বলতে পারো। তুষার শাহরিয়ারের কথার ধরন বুঝতে পারে না। তার মনে হয় কথাগুলো কেমন যেন। আমি শুধু ওনাকে সাহায্য করতে চেয়েছিলাম স্যার, ভাগ্যের জন্য কিছু করিনি। সেটা অবশ্যই মহৎ কাজ, কিন্তু এ মহৎ কাজই অনেক সময় ভাগ্য বদলে দেয়, বিশেষ করে যদি সঠিক মানুষের সামনে করা যায়। শাহরিয়ার হাসেন। তার হাসিটা আন্তরিক মনে হয় না। হঠাৎ ঘরের দরজা খুলে এবং হুইল চেয়ারে করে প্রধানমন্ত্রীর স্ত্রীকে ভেতরে নিয়ে আসা হয়। তার সাথে একজন নার্স আছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী দেখতে সম্ভ্রান্ত, কিন্তু তার চোখে মুখে এক ধরনের শূন্য দৃষ্টি। বোঝা যায় তিনি মানসিক অসুস্থ। তার চুল কিছুটা এলোমেলো, পোশাকে কিছুটা অসংলগ্নতা। শাহরিয়ার উঠে দাঁড়ান, তুষারও উঠে দাঁড়ায়। শাহরিয়ার নার্সের দিকে তাকিয়ে বলে, ভাবি কেমন আছেন আজ? নার্স নিচু গলায় জবাব দেয়, আজ একটু চঞ্চল লাগছে স্যার, কাউকে খুঁজছেন মনে হচ্ছে। প্রধানমন্ত্রীর স্ত্রী ঘরের ভেতর তাকান। তার দৃষ্টি স্থির নয়। হঠাৎ তার চোখ পড়ে তুষারের উপর। তিনি থমকে যান। তার চোখ বড় বড় হয়ে ওঠে, মুখে এক ধরনের উত্তেজনা ফুটে ওঠে। প্রধানমন্ত্রীর স্ত্রী আচমকা চিৎকার করে ওঠেন। তার গলা উচ্চ এবং আবেগপ্রবণ। ও কে? ওখানে কে? আমার ছেলে, আমার বাবু। এই যে আমার বাবু ফিরে এসেছে। তিনি হাত বাড়ান তুষারের দিকে। তার চোখে মুখে তীব্র ব্যাকুলতা। শাহরিয়ার এবং নার্স দ্রুত তার কাছে যান। শাহরিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে। আরে ভাবি, কি বলছেন? ও আপনার ছেলে নয়, আপনি ভুল দেখছেন। ও একজন গেস্ট। প্রধানমন্ত্রীর স্ত্রী শুনতে রাজি নন। তুষারের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, না না, ও আমার ছেলে, আমার ছেলে সেই ছোট বাবু। আমি ওকে চিনি, ও ফিরে এসেছে। আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। তিনি হুইল চেয়ার থেকে নামার চেষ্টা করেন। নার্স এবং শাহরিয়ার তাকে ধরে রাখেন। তার চিৎকারে বাড়ির আরো কয়েকজন কর্মচারী ছুটে আসে। নার্স বলে, ম্যাডাম প্লিজ শান্ত হন, উনি আপনার ছেলে নন, আপনার শরীর খারাপ করবে। তারা প্রধানমন্ত্রীর স্ত্রীকে ধরে রাখতে হিমশিম খাচ্ছিল। তার চোখে মুখে কেবল তুষারের প্রতি ব্যাকুলতা। প্রধানমন্ত্রীর স্ত্রী কান্নার সুরে বলেন, ওরা বিশ্বাস করছে না। বাবু তুই বল, তুই আমার ছেলে তো, ওরা কেন বোঝে না? তুষার হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। এই মহিলাকে কেন আমাকে নিজের ছেলে বলছেন? তার মনে এক অজানা অনুভূতি খেলা করে, এক ধরনের টান, এক ধরনের বিভ্রান্তি। এই মহিলাকে সে আগে কখনো দেখেনি, কিন্তু তার ডাক শুনে তুষারের বুকের ভেতরে কোথায় যেন মোচড় দেয়। সে এই পাগলামো বলে উড়িয়ে দিতে পারে না। শাহরিয়ার তুষারের দিকে তাকিয়ে দ্রুত বলেন, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না তুষার, ভিতরে যাও। এটা ভাবির নিয়মিত সমস্যা, নতুন মুখ দেখলে উনি এরকম করেন। শাহরিয়ার তুষারকে সরে যাওয়ার জন্য ইশারা করেন। তুষার দ্বিধাগ্রস্ত পায়ে সেখান থেকে সরে যায়। যাওয়ার আগে একবার প্রধানমন্ত্রীর স্ত্রীর দিকে তাকায়। তার চোখ তখনও তুষারকে খুঁজছে, মুখে সেই তীব্র ব্যাকুলতা। তুষারের মনে প্রশ্নটা ঘুরতে থাকে, কে এই মহিলা, কেন এমন করলেন? প্রধানমন্ত্রীর স্ত্রীর উত্তেজনার কিছুক্ষণ পর তুষার একা দাঁড়িয়ে আছে বাসভবনের একটা করিডোরে। তার মনে এখনো সেই দৃশ্যটা ঘুরছে। প্রধানমন্ত্রীর স্ত্রীর ব্যাকুল মুখ আর আমার ছেলে বলে চিৎকার। তার মনে গভীর বিভ্রান্তি। সে বুঝতে পারছে না এই বাড়িতে কি করছে। এমন সময় আঁখি সেখানে আসে। তার মুখে কিছুটা অস্বস্তি, কিছুটা দ্বিধা। সে তুষারকে দেখে নিচু গলায় ইতস্তত করে বলে, তুমি ঠিক আছো? তুষার আঁখির দিকে তাকায়। এই সেই মেয়ে যে তাকে সেদিন কলেজ ক্যাম্পাসে সবার সামনে থাপ্পড় মেরেছিল। অদ্ভুতভাবে পরিস্থিতি বদলে গেছে। জি। আঁখি একটু ইতস্তত করে। কি দিয়ে কথা শুরু করবে বুঝতে পারছে না। তুমি তুমি এখানে ছিলে যখন যখন মানে চাচিমা ওই রকম করছিলেন? হ্যাঁ ছিলাম। আঁখি কিছুক্ষণ চুপ করে থাকে। তার মুখটা কিছুটা ফ্যাকাশে লাগছে। সে স্পষ্টতই লজ্জিত। আঁখি ধীরে ধীরে সংকোচের সাথে বলে, শোনো তুষার, আমি সেই দিন কলেজ ক্যাম্পাসে যা করেছিলাম তার জন্য আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি। তুষার আঁখির কথা মনোযোগ দিয়ে শোনে। তার মনে পড়ে যায় সেই দিনের তীব্র অপমানের কথা, গালের ব্যথা, চোখের জল। আমি জানি আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম। আমি আমি তখন খুব অহংকারী ছিলাম। আসলে আমরা এমন একটা পরিবেশে থাকি তো, যেখানে সবাইকে নিজেদের চেয়ে ছোট মনে করা শেখানো হয়, বিশেষ করে তোমাদের মতো।
মানে যারা নিজেদের পরিশ্রমে উঠে আসে তাদের যেন আমরা মানুষ বলে মনেই করি না। আমার মনটা খুব ছোট ছিল। সে তুষারের দিকে তাকিয়ে সরাসরি, তার চোখে অনুশোচনা স্পষ্ট। আমি আমি আসলে সেই দিন তোমার সাহস দেখিনি, তোমার যোগ্যতা দেখিনি, শুধু দেখেছি তুমি আমার চেয়ে আলাদা, আমাদের জগতের কেউ নও, তাই তোমাকে আঘাত করতে চেয়েছিলাম। আখি আবার গলা নামিয়ে বলে, আর ওই থাপ্পড় ওটা আমার চরম অসভ্যতা ছিল, আমার উচিত হয়নি এমনটা করা। আমি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিবে। তুষার আখির কথাগুলো শুনে তার মনে এক মিশ্র অনুভূতি। এত অহংকারী একটা মেয়ে আজ তার কাছে ক্ষমা চাইছে, সে কি বলবে বুঝতে পারে না। ক্ষমা করে দেব? হ্যাঁ তুষার, প্লিজ। আমি জানি না ক্ষমা চাওয়ার যোগ্য কি না আমি সেই দিন যা করেছিলাম তার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। তারপর যখন শুনলাম তুমি আমার বড় চাচাকে মানে প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছ নিজের জীবন বাজি রেখে, তখন আমার মনে হলো আমি কতটা ভুল ছিলাম, আমি কতটা নিচু মনের মানুষ ছিলাম। তোমার সাহস, তোমার মনুষ্যত্ব সব কিছুর কাছে আমার অহংকারটা কত তুচ্ছ। সে এক মুহূর্ত থেমে আবার বলে, আমি যখন হাসপাতালে বড় চাচাকে দেখতে গিয়েছিলাম তখনও তোমাকে দেখে প্রথমে তোমার সেই পুরনো ভাবটা ফিরে এসেছিল। আবার তোমাকে অপমান করতে যাচ্ছিলাম, কিন্তু ডাক্তার যখন তোমার কথা বললেন, তোমার বীরত্বের কথা, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি করছে। যাকে আমি এতটা ঘৃণা করেছিলাম সে আমার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটাকে বাঁচিয়েছে। আখি তুষারের চোখে চোখ রাখে। বিশ্বাস করো তুষার, আমি সেই দিন থেকে বদলে গেছি, অন্তত চেষ্টা করছি বদলানোর। আমার অহংকার ভেঙে গেছে। আমি বুঝতে পেরেছি বাহিরের ঝাঁকঝমক আর বংশের আভিজাত্য দিয়ে মানুষকে মাপা যায় না, আসল জিনিসটা থাকে ভেতরে, মনের মধ্যে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবা মানে চাচা সব সময় বলেন তুমি নাকি খুব ভালো ছেলে, উনি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবছেন। আমি জানি না তুমি কেন এখানে এসেছো বা কয়দিন থাকবে, কিন্তু আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমরা যেন বন্ধু হতে পারি। তুষার আখির কথাগুলো শুনে মুগ্ধ হয়। তার মনে রাগ, অভিমান কিছুটা হলেও কমে আসে। সে বুঝতে পারে আখি সত্যি কথা বলছে। আমি আপনাকে ঘৃণা করি। করনি? এতটা অপমানের পরও? না, কষ্ট পেয়েছিলাম খুব, কিন্তু ঘৃণা করিনি। আমি জানি পৃথিবীর সব মানুষ এরকম হয় না, আর আমি এটাও জানি যে আপনাদের মতো বড় লোকদের জীবনে অনেক সমস্যা থাকে যা বাইরে থেকে দেখা যায় না। হয়তো আপনার অহংকারটাও আপনার জীবনেরই কোনো সমস্যার অংশ। আখি তুষারের এই কথায় অবাক হয়। এই ছেলেটার মন এত বড়, এতটা কষ্টের পরেও ওর মধ্যে কোনো বিদ্বেষ নেই। তুমি খুব ভালো তুষার, আমার চেয়ে অনেক ভালো। তুমি হয়তো বস্তিতে থাকো, কিন্তু তোমার মনটা অনেক বড়, আমার মতো সংকীর্ণ নয়। সে হেসে ফেলে সামান্য। সে হাসিতে তার কোনো অহংকার নেই, বরং এক ধরনের নরম অনুশোচনা। তাহলে কি আমরা বন্ধু হতে পারি, নতুন করে শুরু করতে পারি? তুষার হেসে ফেলে, তার হাসিটা সহজ সরল। হ্যাঁ, হতে পারি। তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হয়। আখির অহংকারের দেয়াল ভেঙে পড়ে। তুষারের সহজ সরলতা আর মনের জোর আখিকে নতুনভাবে ভাবতে শেখায়। তাদের এই কথোপকথন দীর্ঘ হয়। আখি তুষারের বস্তির জীবন সম্পর্কে জানতে চায়, তার সংগ্রাম সম্পর্কে জানতে চায়। তুষার তার জীবনের কঠিন দিকগুলো সহজভাবে বর্ণনা করে। আখি বুঝতে পারে জীবন কতটা কঠিন হতে পারে। তাদের এই কথোপকথনের মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব গভীর হতে শুরু করে। পরের দিন প্রধানমন্ত্রীর বাসভবনে তুষারের দ্বিতীয় দিন চলছে। এই 2 দিনে সে এক নতুন পৃথিবীর সাথে পরিচিত হয়েছে। বিশাল বাড়ি, অসংখ্য ঘর, দামি জিনিসপত্র, বাড়ির পরিচারক পরিচারিকারা কেউ কেউ তার সাথে স্বাভাবিক ব্যবহার করছে, কেউ কেউ হয়তো কিছুটা দূরত্ব রেখে চলছে, কেউ আবার কৌতূহলী চোখে দেখছে। তুষার এই পরিবেশে এখনো পুরোপুরি ধাতস্থ হতে পারেনি। তার সহজ সরল মন এই আড়ম্বরকে গ্রহণ করতে সময় নিচ্ছে। সে অনেকটা নিচু হয়ে চলাফেরা করছে, যতটা সম্ভব কম নজরে পড়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর সাথে তার খুব বেশি দেখা হয়নি, কারণ প্রধানমন্ত্রী তার ব্যস্ত কাজ নিয়ে থাকেন। তবে যখনই দেখা হয়েছে প্রধানমন্ত্রী তার সাথে খুবই স্নেহপূর্ণ ব্যবহার করেছেন। তুষারকে পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করেছেন, তার ভবিষ্যতের কথা জানতে চেয়েছেন। কিন্তু এই 2 দিনে যার সাথে তার সবচেয়ে বেশি কথা হয়েছে সে হলো আখি। প্রথম দিনের দ্বিধা আর অস্বস্তি কেটে গেছে। আখি সত্যি আগের চেয়ে অনেক বদলে গেছে। তার অহংকার কমে এসেছে। এখন সে অনেক সহজ। তারা একসাথে বেশ কিছুটা সময় কাটিয়েছে। তারা বিশাল ড্রয়িং রুমে বসে কথা বলছে। তোমাদের বস্তিতে জীবন কেমন, মানে খুব কঠিন? তুষার হাসে সামান্য। কঠিন তো বটে, প্রতি পদে পদে লড়াই, কিন্তু আমরা যারা
ওখানে থাকে, তাদের কাছে এটা স্বাভাবিক। আমরা মানিয়ে নিয়েছি। আমি ঠিক কল্পনা করতে পারি না আমাদের জীবনটা কত সহজ, যা চাই সবই পাই। হয়তো এই জন্যে আমরা এত স্বার্থপর হয়ে যাই। স্বার্থপর সবাই হয় না, হয়তো পরিবেশ হয়তো মানুষকে এরকম বানায়। হতে পারে। আমি যে আগে কেমন ছিলাম ভাবলেই আমার নিজের কাছে নিজেকে লজ্জা লাগে। তোমাকে ওইভাবে অপমান করা, থাপ্পড় মারা, আমি আসলে মানুষ ছিলাম না তখন। ওইসব কথা ভুলে যান। না, ভুলবো না। ওটা আমার একটা শিক্ষা ছিল, আমার অহংকার ভাঙার শিক্ষা। তুমি আমাকে ক্ষমা না করলেও আমার নিজেকে নিজে ক্ষমা করতে কষ্ট হবে। আচ্ছা চলো আমরা একটু বাগানের দিকে যাই। তারা ড্রয়িং রুম থেকে বেরিয়ে বাগানে হাঁটছে। বিশাল বাগান, নানা রঙের ফুল। তুমি কলেজে কি হতে চাও? আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, একটা ভালো চাকরি, যাতে আমার মাকে কষ্ট করতে না হয়, আর বস্তির অন্য যারা পড়তে চায় তাদের একটু সাহায্য করতে পারি। এটা খুব ভালো ইচ্ছে। আমাদের বেশিরভাগেরই তো এরকম ইচ্ছে থাকে না, শুধু নিজের ভালো করার কথা ভাবি। সবার চিন্তা এরকম হয় না। আচ্ছা তুষার, তোমার কি কখনো রাগ হয় না? মানে যারা তোমাদের মতো গরিবদের ছোট করে দেখে তাদের উপর? আগে হয়তো, এখন বুঝি রাগ করে লাভ নেই। তার চেয়ে যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারি, সেটাই আসল জবাব। তুমি ঠিক বলেছ। তোমার চিন্তা ভাবনা আমার চেয়ে অনেক পরিণত। আখি একটু ইতস্তত করে। আমার চাচিমাকে দেখলে তোমার কেমন লাগে? তুষারের মনে পড়ে যায় প্রধানমন্ত্রীর স্ত্রীর মুখটা, আমার ছেলে বলে সে ব্যাকুল ডাক। উনি অসুস্থ, আমার জন্য খুব খারাপ লেগেছিল। চাচিমা অনেকদিন ধরে অসুস্থ, মাঝে মাঝে ওরকম করেন। নতুন কাউকে দেখলে বা পুরনো কোনো স্মৃতি মনে পড়লে এমন হয়। আমাদের খুব কষ্ট হয় দেখতে। চাচা চাচিকে খুব ভালোবাসেন। চাচিমা অসুস্থ হওয়ার পর চাচা যেন কেমন হয়ে গেছেন। কাজ ছাড়া ওর মন ভালো থাকে না। তাদের কথা চলতে থাকে। পুরো বাগানে ঘুরে ঘুরে অনেক কথা বলল। পরে তারা একসাথে খাবার খাচ্ছে। বিশাল ডাইনিং টেবিল, নানা রকম পদ। তুষার এত খাবার একসাথে দেখে অভ্যস্ত নয়। খাও না, লজ্জা পাচ্ছ কেন? না মানে এত খাবার একসাথে? আমাদের বাড়িতে রোজই এমন হয়, মাঝে মাঝে হয় কত খাবার নষ্ট হয়। তোমাদের ওখানে হয়তো অনেকেই খাবারই পায় না ঠিক মতো, তাই না? তুষার মাথা নেড়ে সায় দেয়। হ্যাঁ, অনেক কষ্ট করে খাবার জোগাড় করতে হয় অনেকের। ভাবা যায় একই শহরে আমরা দুই রকম জীবনযাপন করি, এটা কি ঠিক? তাদের কথোপকথনের মধ্যে দিয়ে আখি যেন জীবনের এক নতুন দিক আবিষ্কার করছে। তুষারের সহজ সরল জীবন দর্শন তাকে মুগ্ধ করছে। তুষারও আখির ভেতরের ভালো মানুষটাকে দেখতে পাচ্ছে। হয়তো এই আভিজাত্যের আড়ালে আখিও এক ধরনের চাপেই থাকেন। তাদের বন্ধুত্ব ক্রমশ গভীর হয়। তারা একে অপরের সাথে নিজেদের গোপন কথাগুলো শেয়ার করতে শুরু করে। আখি হয়তো তার বাবার কঠোরতা বা পরিবারের প্রত্যাশার চাপ নিয়ে কথা বলে। তুষার তার মায়ের সংগ্রাম আর তার স্বপ্নের কথা বলে। এই 2 দিনে তারা একে অপরের কাছে অনেকখানি খুলে গেছে। প্রধানমন্ত্রীর বাসভবনের গেট সকাল। প্রধানমন্ত্রীর বাড়িতে তুষারের 2 দিনের অতিথি জীবন শেষ হয়েছে। সকালবেলা সে বস্তিতে তার মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত, হাতে সেই পুরনো ব্যাগটা। প্রধানমন্ত্রী তাকে বিদায় জানানোর জন্য এসেছেন, তার মুখে সে আন্তরিক স্নেহ। তাহলে আজ ফিরছো বাবা? তুষার মাথা নেড়ে সায় দেয়। জি স্যার। কেমন লাগলো আমাদের বাড়ি? খুব ভালো স্যার, এত সুন্দর বাড়ি আমি আগে দেখিনি। সুন্দর বাড়ি আসল কথা নয় বাবা, আসল কথা হলো ভেতরের মানুষগুলো কেমন। যাই হোক, আমার ভালো লেগেছে তুমি এসেছ। তোমার সাথে কথা বলেই শান্তি পেয়েছে। তিনি তুষারের হাতে হাত রাখেন। তুষার, আমি চাই তুমি কাল আবার এসো। আমার কিছু কাজ আছে যেখানে তোমার মতো একজন সৎ এবং সরল মনের মানুষের সান্নিধ্য আমার দরকার। তুমি কি কাল আবার আসতে পারবে? তুষার প্রধানমন্ত্রীর প্রস্তাব শুনে আবারও অবাক হয়। তার মতো একজন সামান্য ছেলের প্রধানমন্ত্রীর কাজে লাগতে পারে। জি স্যার, পারবো। খুব ভালো। আমার ড্রাইভার তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে। কাল সকালে আবার এসে নিয়ে যাবে। ধন্যবাদ স্যার। আখি সেখানে আসে, তার মুখে বিদায়ের সুর। চলে যাচ্ছ তুষার? হ্যাঁ। কাল আবার আসবে তো? হ্যাঁ স্যার, হাসতে বলেছেন। ভালো, এসো তাহলে, আমারও ভালো লাগবে। তাদের মধ্যে বন্ধুত্বটা স্পষ্ট। তুষার প্রধানমন্ত্রীর দেওয়া গাড়িতে ওঠে। গাড়ি যখন গেটের বাইরে বেরিয়ে আসে, তুষার জানলা দিয়ে তাকিয়ে দেখে আখি এবং প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন। তার মনে হয় সে যেন 2 সম্পূর্ণ আলাদা পৃথিবীর মধ্যে দোল খাচ্ছে। এক পৃথিবী এই বিশাল বাড়ি, ক্ষমতার আভিজাত্যের। অন্য পৃথিবী
তার বস্তির ছোট ঘর আর মায়ের ভালোবাসা। স্থান বস্তিতে তুষারের ছোট ঘর। সকাল, প্রধানমন্ত্রীর বিলাসবহুল গাড়িটি বস্তির গলির মুখে এসে থামে। বস্তির লোকজন অবাক চোখে গাড়িটির দিকে তাকিয়ে থাকে। তুষার গাড়ি থেকে নেমে যায়, তার হাতে সেই পুরনো ব্যাগ। সে যখন বস্তির গলিতে প্রবেশ করে তখন চারপাশের পরিচিত পরিবেশ তাকে আবার তার বাস্তব জগতে ফিরিয়ে আনে। সেই চিরচেনা গন্ধ, শব্দ, দৃশ্য। সে তার ছোট ঘরে প্রবেশ করে। শেফালি কাজ করছিলেন। তুষারকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি দ্রুত এগিয়ে আসেন। শেফালি উদ্বিগ্ন এবং আনন্দিত গলায় বলেন, তুষার, এসেছিস? আমার খুব চিন্তা হচ্ছিল বাবা, কেমন ছিলি? কোনো সমস্যা হয়নি তো? তুষার মায়ের কাছে আসে, তার হাত ধরে। আমি ভালো ছিলাম মা, কোনো সমস্যা হয়নি। শেফালি তুষারকে বসান। তার মুখ দেখে বুঝতে চেষ্টা করেন ভেতরে কি চলছে। বল আমাকে সব। কেমন দেখলিনি প্রধানমন্ত্রীর বাড়ি? কেমন মানুষ উনি? আর আখি আপা কেমন ব্যবহার করলেন? তুষার মায়ের পাশে বসে শুরু থেকে সব বলতে শুরু করে। কিভাবে সে প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়েছিল, বাড়ির বিশালতা, সেখানকার পরিবেশ, প্রধানমন্ত্রীর আন্তরিকতা, তার সাথে কথা বলা। স্যার খুব ভালো মানুষ মা, খুব স্নেহ করেন। উনি আমাকে নিজের ছেলের মতন ব্যবহার করছেন। শেফালি চুপ করে শোনেন। তার চোখে মুখে এক ধরনের চাপা উত্তেজনার ভয়। তুষার আখির কথা বলে। আখি আপা প্রথম দিন আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন, কিন্তু ওখানে গিয়ে উনি বলতে গেছেন। উনি আমার কাছে থাপ্পড়ের জন্য ক্ষমা চেয়েছেন। আমাদের এমন বন্ধুত্ব হয়েছে। উনি আসলে খুব ভালো মানুষ। শেফালি অবাক হয়ে শোনেন। আখির অহংকারের কথা তিনি শুনেছিলেন। সেই মেয়ে বদলে গেছে। তুষার এরপর প্রধানমন্ত্রীর স্ত্রীর কথা বলে। কিন্তু মা, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর স্ত্রী, উনি অসুস্থ। আমি যখন ওখানে ছিলাম, উনি আমাকে দেখে আমাকে চিৎকার করে বলতে শুরু করেন, এ আমার ছেলে, আমার বাবু। উনি আমাকে নিজের ছেলে ভেবেছিলেন মা। তুষার মায়ের মুখের দিকে তাকায়। প্রধানমন্ত্রীর স্ত্রীর কথা বলার সময় শেফালির মুখের ভাব হঠাৎ পাল্টে গেছে। তার চোখ বড় হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তার হাত কাঁপতে শুরু করেছে। তিনি সেলাইয়ের কাজটা ফেলে দিয়েছেন। কি হয়েছে মা, তোমার শরীর খারাপ লাগছে? শেফালি দ্রুত নিজেকে সামলে নেন। মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা করেন, কিন্তু পারেন না। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে তিনি যেন একটা গোপন সত্যের মুখোমুখি হয়েছেন। শেফালি ধরা গলায় অন্যদিকে তাকিয়ে বলে, না না বাবা, কিছু হয়নি। হয়তো শুনে একটু অবাক লাগছে। প্রধানমন্ত্রীর স্ত্রী তো খুব বড় মানুষ। তিনি তিনি কেন এমন বললেন কে জানে। তিনি কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তুষার বুঝতে পারে না মায়ের কি হয়েছে। কিন্তু মা, উনি এমনভাবে বলছিলেন, মনে হচ্ছিল উনি সত্যি কথাই বলছেন। আমার ভেতরে কেমন যেন একটা লাগছিল ওনার কথা শুনে। ওটা ওনার অসুখ বাবা। মানসিক অসুখ হলে মানুষ অনেক কিছু ভাবে। তুই ওসব চিন্তা করিস না। ওনার হয়তো তোর চেহারার সাথে অন্য কারোর মিল খুঁজে পেয়েছেন। কিন্তু শেফালির মুখ দেখে বোঝা যায় তিনি মিথ্যে বলছেন। তার চোখে গভীর চিন্তা আর এক ধরনের ভয়। তিনি জানেন প্রধানমন্ত্রীর স্ত্রী কেন এমন বলেছেন। সে ভয়ঙ্কর রাতের কথা তার মনে পড়ে যায়, যে রাতে তুষারের জীবন চিরতরে বদলে গিয়েছিল। তুষারের মায়ের এই পরিবর্তন লক্ষ্য করে কিন্তু তার কারণ বুঝতে পারে না। সে শুধু জানে তার মা কিছু একটা লুকাচ্ছে। তুষার এরপর বলে যে প্রধানমন্ত্রী তাকে পরের দিন আবার যেতে বলেছেন। শেফালি শুনে আরো চিন্তিত হন। প্রধানমন্ত্রী তাকে তার কাছে কেন রাখতে চাইছেন, কেন এত গুরুত্ব দিচ্ছেন? এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খেতে থাকে। এদিকে প্রধানমন্ত্রীর বাসভবন, একটা বসার ঘর। প্রায় একই সময় শাহরিয়ার প্রধানমন্ত্রীর সাথে বসে কথা বলছেন। প্রধানমন্ত্রী বেশ রিল্যাক্স মুডে আছেন। তিনি চা খাচ্ছেন। শাহরিয়ার একটু গম্ভীর হয়ে আছেন। তুষার ছেলেটা খুব ভালো শাহরিয়ার, খুব সৎ, সহজ সরল। এই যুগে এমন ছেলে পাওয়া মুশকিল। আমার খুব ভালো লেগেছে ওর সাথে কথা বলে। শাহরিয়ার প্রধানমন্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনেন। তার মুখে সৌজনের হাসি ফিরিয়ে আনেন। হ্যাঁ ভাইয়া, ছেলেটা দেখতে সাধারণ হলেও সাহস আছে বটে। তবে মানে হঠাৎ করে একজন অচেনা ছেলে, তাও বস্তির ছেলে, আপনার এত কাছে চলে আসা, এটা কি খুব নিরাপদ? প্রধানমন্ত্রী ভ্রু কুঁচকে তাকান। নিরাপদ মানে কি বলতে চাইছিস? দেখুন ভাইয়া, আপনি দেশের প্রধানমন্ত্রী। আপনার জীবন অমূল্য। আপনার চারদিকে সবসময় শত্রুরা ঘুরছে। এই ছেলেটা কে, ওর ব্যাকগ্রাউন্ড কি? সত্যি সত্যি কি ও শুধু একজন সাধারণ ছাত্র, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, কে জানে? শাহরিয়ার, তুই কি বলছিস? আমি নিজের চোখে দেখেছি ও আমার জন্য কি করেছে।
নিজের প্রাণের মায়া ত্যাগ করে আমাকে বাঁচিয়েছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আমি আপনার সাহসিকতাকে ছোট করছি না ভাইয়া, কিন্তু আজকের দুনিয়ায় মানুষ অনেক কিছুই করতে পারে। একটা মহৎ কাজের আড়ালে হয়তো অন্য কোনো পরিকল্পনা লুকিয়ে আছে। শাহরিয়ার প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে তার চোখে সন্দেহ ঢোকানোর চেষ্টা করেন। আপনি ওর বিষয়ে কিছুই জানেন না, ওর পরিবার সম্পর্কে জানেন না। হঠাৎ করে ওকে বাড়িতে নিয়ে আসা, ওর প্রতি এতটা মনোযোগ দেওয়া, এটা কি আপনার জন্য ঝুঁকি হয়ে যাচ্ছে না ভাইয়া? প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে বলেন, শাহরিয়ার, তোর সমস্যাটা কি? একজন ছেলে আমার জীবন বাঁচালো আর তুই তার পেছনে গোয়েন্দাগিরি করতে চাইছিস? আমি ওকে বিশ্বাস করি। ওর চোখ দেখে মনে হয় না ও কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। আর তাছাড়া ও নিজেই তো আসতে চায়নি, আমি জোর করে নিয়ে এসেছি। আমি ওকে বিশ্বাস করি। বিশ্বাস অবশ্যই জরুরি ভাইয়া, কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে শুধু বিশ্বাসই যথেষ্ট নয়। আমি মনে করি ছেলেটার ব্যাকগ্রাউন্ড চেক করানো দরকার। ও কেন সেদিন ওই নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট রাস্তায় দুর্ঘটনার সাথে ওর কোনো সম্পর্ক আছে কিনা সব কিছু খতিয়ে দেখা উচিত। শাহরিয়ারের কথাগুলো শুনতে যৌক্তিক মনে হলেও তার কণ্ঠস্বরে একটা চাপা বিদ্বেষ আর ভয় মেশানো ছিল। তিনি তুষারকে ভয় পাচ্ছেন তার প্রধানমন্ত্রীর কাছাকাছি আসাটাকে, কারণ এটা তার নিজের পরিকল্পনার জন্য বিপজ্জনক। প্রধানমন্ত্রী কিছুক্ষণ চুপ করে থাকেন। তিনি ভাইয়ের কথা উড়িয়ে দিতে পারেন না পুরোপুরি, কারণ নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু তুষারের প্রতি তার বিশ্বাসও অটুট। ঠিক আছে, তুই যদি এতই চিন্তিত হোস তাহলে তুই... শাহরিয়ার মুখে একটা সূক্ষ্ম হাসি ফোটা। তার উদ্দেশ্য সফল হচ্ছে। তিনি তুষারের উপর নজর রাখার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে ভাইয়া, আমি দেখছি ব্যাপারটা। আপনার সুরক্ষাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু শাহরিয়ারের মনে অন্য চিন্তা চলছিল। তিনি শুধু তুষারের ব্যাকগ্রাউন্ড চেক করাতে চান না, তিনি চান তুষারকে প্রধানমন্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিতে, চিরতরে। পরের দিন প্রধানমন্ত্রীর বাসভবনের একটা ঘর। এটা প্রধানমন্ত্রীর স্টাডি আর ছোট অফিস রুম হিসেবে ব্যবহৃত হয়। ঘরটা বই আর ফাইলের স্তূপে ভরা, কিন্তু গোছানো। দেয়াল জুড়ে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি আর বিশ্ব মানচিত্র। প্রধানমন্ত্রী তার বিশাল ডেস্কে বসে কাজ করছেন, তার মুখে চিন্তার ছাপ। দেশের নানা সমস্যা নিয়ে ব্যস্ত। তুষার আজ আবার এসেছে প্রধানমন্ত্রীর বাড়িতে। আগের চেয়ে তার জড়তা কিছুটা কমেছে। সে এখন এই পরিবেশের সাথে কিছুটা পরিচিত। সে দরজার কাছেই ইতস্তত করে দাঁড়ায়। প্রধানমন্ত্রী তাকে দেখতে পান। এসো তুষার, এসো বাবা, ভেতরে এসো। তুষার ভেতরে প্রবেশ করে। প্রধানমন্ত্রী তাকে তার ডেস্কের সামনের একটা চেয়ারে বসতে বলেন। কি খবর? কাল বাড়ি ফিরে কেমন লাগলো? মা কেমন আছেন? জি স্যার, ভালো ছিলাম। মা ভালো আছেন? ভালো। মন দিয়ে পড়াশোনা করছো তো? জি স্যার, চেষ্টা করছি। প্রধানমন্ত্রী তার কাজ থেকে একটু বিরতি নেন। ফাইল সরিয়ে রেখে তুষারের দিকে তাকান। তোমার মতো বয়সে আমি যখন ছাত্র ছিলাম, জীবনটা এত জটিল ছিল না। এখন প্রতি পদে পদে সমস্যা। মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করাটাই কঠিন। তুষার চুপ করে শোনে। প্রধানমন্ত্রীর মুখ দেখে তার ব্যস্ত জীবনটা বুঝতে পারে। তুমি জীবনটাকে খুব কাছ থেকে দেখেছো তুষার। আমি জানি বস্তির জীবন কত কঠিন হতে পারে। সেখানে হচ্ছে মানুষ কত সংগ্রাম করে বেঁচে থাকে, কত স্বপ্ন দেখে, সেটা অনেকে বোঝে না। আমরা লড়াই করি বাচ্চা স্যার, প্রতিদিনের লড়াই। হ্যাঁ, এই লড়াইটাই মানুষকে শক্ত করে। আমারও মনে হয় আমার জীবনে যদি এতটা সহজ সবকিছু না থাকতো, হয়তো আমি আরো বেশি শক্তিশালী হতাম। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার চোখে এই দেশের সবচেয়ে বড় সমস্যা কি মনে হয়? তুষার একটু অবাক হয়। এত বড় একজন মানুষ তার মতো একজন সামান্য ছেলের কাছে দেশের সমস্যা নিয়ে জানতে চাইছেন। সে ভেবেই চিন্তে উত্তর দেয়। স্যার, আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা হলো বৈষম্য। গরিব আর ধনীর মধ্যে এত বড় পার্থক্য, আর সবাই সবারটা কেড়ে নিতে চায়, একে অপরের পাশে দাঁড়াতে চায় না। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন। তুষারের সহজ কথাটা তার মনে দাগ কাটে। বৈষম্য, হ্যাঁ, এটা একটা খুব বড় সমস্যা। আর এই বৈষম্য দূর করাটা খুব কঠিন, চাইলেই হয় না। এর জন্য অনেক কাজ করতে হয়, শুধু আইন দিয়ে হয় না, মানুষের মনও বদলাতে হয়। তিনি তুষারের দিকে তাকিয়ে বলেন, তুমি সেদিন আমার জীবন বাঁচিয়েছো তুষার, কিন্তু আমি মনে করি তুমি শুধু আমার জীবন নয়, একটা নীতিকেও বাঁচিয়েছ। নীতির প্রতি আমার বিশ্বাসকে বাঁচিয়েছ। যে একজন সাধারণ ছেলে যার কাছে হারানোর মতো কিছুতেই, সেও কতটা সৎ আর নির্ভীক হতে পারে।
প্রধানমন্ত্রী তার চেয়ারে হেলান দেন। তুমি আমার কাছে আসতে পারো তুষার, যখন ইচ্ছা হবে আমাকে সঙ্গ দিতে পারো। অনেক সময় একা মনে হয় আমার। তুষার প্রধানমন্ত্রীর কথাই আবেগপ্রবণ হয়ে ওঠে। একজন প্রধানমন্ত্রী তার কাছে একা বোধ করেন। আমি আসবো স্যার। ভালো, আর কিছু দরকার হলে বলবে। পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যবস্থা করে দিব। তাদের কথোপকথন চলতে থাকে। প্রধানমন্ত্রী তুষারের কাছ থেকে দেশের সাধারণ মানুষের জীবন সম্পর্কে জানতে চান। তুষার তার দেখা আর জানা কথাগুলো সরলভাবে বর্ণনা করে। এই কথোপকথনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে তুষারের সম্পর্ক আরও দৃঢ় হয়। এক ধরনের পিতৃতুল্য স্নেহ গড়ে ওঠে। এদিকে প্রধানমন্ত্রীর বাসভবনের সুবিশাল শান্ত লবি, এখানে বসার জায়গা রয়েছে। আখি এবং তুষার সেখানে একসাথে বসে কথা বলছে। তাদের বন্ধুত্ব আগের চেয়ে অনেক সহজ হয়েছে। তারা এখন আর নিজেদের ভিন্ন জগৎ নিয়ে অস্বস্তি বোধ করে না, বরং সেই ভিন্নতা নিয়ে আলোচনা করে। ভাবতে পারো তুষার, আমার পুরো জীবন কেটেছে এই বাড়িতে, যা এরকম আর কয়েকটা জায়গাতে। বাহিরের পৃথিবীটা আমি সেভাবে দেখিনি। আর আমার কাছে এরকম জীবনটা একটু অন্য গ্রহের মতো মনে হয়। তোমার বস্তির জীবন কেমন? মানে সবাই কি সবাইকে সাহায্য করে, নাকি সেখানেও অনেক সমস্যা? সমস্যা তো অনেক, দরিদ্র আছে, অভাব আছে, কিন্তু তার মধ্যে মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। কারো ঘরে রান্না না হলে পাশের ঘর থেকে খাবার আসে, কেউ অসুস্থ হলে সবাই মিলে সাহায্য করে। একটা কমিউনিটি আছে এখানে। আমাদের এখানে সেটা নেই। সবাই যেন একটা দ্বীপে বাস করে, কার কি হচ্ছে কেউ জানে না, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। এটা হয়তো টাকার জন্য হয়। হতে পারে। টাকা হয়তো মানুষকে একা করে দেয়, নিরাপদ করে, কিন্তু একা করে। আখি কিছুক্ষণ চুপ করে থেকে আবার, আচ্ছা তুষার, তোমার কি মনে হয় আমি খুব খারাপ ছিলাম? আমি অভাবে ভাবিনি। কিন্তু আমি তো তাই ছিলাম, অহংকারী, নিষ্ঠুর, শুধু নিজেকে নিয়ে ভাবতাম। আপনিও তো পরিবেশের কারণে এরকম হয়েছিলেন। হতে পারে। তুমি আসার আগে আমি এমন ছিলাম না। আমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যা আমাকে নাড়া দেয়। তুমি সব কিছু বদলে দিয়েছো। আপনি হয়তো পরিবেশের কারণে ওরকম হয়েছিলেন, আমি কিছু করিনি। যা হয়েছে সব নিজে নিজেই হয়েছে। না, তোমার সাহস, তোমার সরলতা আমাকে ভাবিয়েছে, শিখিয়েছে। তুমি যখন হাসপাতালে আমার চাচাকে বাঁচাতে গিয়েছিলে, তখন আমি বুঝতে পেরেছি মানুষ কতটা নিঃস্বার্থ হতে পারে। আমি নিজের কথা ছাড়া আর কিছুই ভাবতে পারতাম না। তাদের কথোপকথন গভীর হয়। আখি তার জীবনের চাপ নিয়ে কথা বলে। প্রধানমন্ত্রীর ভাতিজি হওয়ার চাপ, পড়াশোনার চাপ, ভালো জামাকাপড় পরার চাপ, সব জায়গায় নিখুঁত থাকার চাপ। মাঝে মাঝে মনে হয় আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এই জীবনটা আমার নয়, আমি অন্যরকম কিছু চাই। আপনি কি চান? জানি না, হয়তো একটু স্বাধীনতা, নিজের মতো করে বাঁচা, মানুষের কাছাকাছি থাকা। তারা প্রধানমন্ত্রীর স্ত্রীর কথা আলোচনা করেন। চাচিমার জন্য খুব কষ্ট হয়। ডাক্তাররা অনেকে চেষ্টা করেছেন, কিন্তু অবস্থা খুব বেশি উন্নতি হয়নি। উনি আমাকে দেখে নিজের ছেলে ভেবেছিলেন। আমার খুব অদ্ভুত লেগেছিল, কেমন যেন একটা টান অনুভব করছিলাম। আখি তুষারের দিকে তাকিয়ে থাকে, তার চোখে এক ধরনের কৌতূহল। এটা অদ্ভুত বটে। তাদের আলোচনা চলতে থাকে। তারা একে অপরের জীবনের খুঁটিনাটি সম্পর্কে জানতে পারে। তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। আখি তুষারকে তার শহরের জীবন সম্পর্কে ধারণা দেয়, বিভিন্ন জায়গা সম্পর্কে বলে। তুষার আখিকে তার বস্তির গল্প শোনায়। এই ভিন্ন দুই জগতের গল্পের আদান প্রদানে তাদের সম্পর্ক আরও গভীর হয়। প্রধানমন্ত্রীর স্ত্রীর থাকার ঘরটি বেশ বড় এবং পরিপাটি। একজন নার্স সবসময় তার সাথে থাকে। প্রধানমন্ত্রীর স্ত্রী প্রায় চুপচাপ বসে থাকেন, কখনো কখনো অস্থির হয়ে ওঠেন। আজ তুষারকে সেখানে নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী চেয়েছিলেন তুষার তার স্ত্রীকে একবার দেখে আসুক। তুষার দ্বিধাগ্রস্ত পায়ে ঘরে প্রবেশ করে। প্রধানমন্ত্রীর স্ত্রীর বিছানায় হেলান দিয়ে বসেছিল, তার দৃষ্টি শূন্য, হাতে একটা পুতুল। তুষারকে দেখে হঠাৎ তার চোখে মুখে পরিবর্তন আসে। সেই শূন্য দৃষ্টিতে এক ধরনের উজ্জ্বলতা ফিরে। তিনি তুষারের দিকে তাকিয়ে থাকেন। প্রধানমন্ত্রীর স্ত্রী ধীরে ধীরে গভীর মমতায় বলে, কে এসেছে বাবু? তুই এসেছিস? তিনি হাত বাড়ান তুষারের দিকে। তার কণ্ঠস্বর এবার উচ্চ নয়, নরম এবং স্নেহের। তুষার থমকে দাঁড়ায়। তার ভেতরের সে অজানা টানটা আবার অনুভব করে। তার মনে হয় এই মুখটা তার খুব চেনা, খুব আপন। নার্স তাড়াতাড়ি তুষারকে ইশারা করে সরে যেতে বলে। ম্যাডাম, উনি আপনার ছেলে নন, উনি একজন গেস্ট। প্রধানমন্ত্রীর স্ত্রী নার্সকে অগ্রাহ্য করে। তুষারের দিকে তাকিয়ে বলে, না না, তুই কথা বলিস না। এই যে আমার বাবু, আবার বাবু বড় হয়ে গেছে।
কত বড় হয়ে গেছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তুষার এগিয়ে গিয়ে তার পাশে বসে, তার হাত ধরে। প্রধানমন্ত্রীর স্ত্রীর হাতটা ঠান্ডা। তুষার নিচু গলায় বলে, আপনি কেমন আছেন? জি। প্রধানমন্ত্রীর স্ত্রী তুষারের হাত ধরে তার মুখে হাত বুলিয়ে দেন। আমি ভালো আছি বাবা, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তুই কোথায় ছিলি এতদিন? আমি কত খুঁজেছি তোকে। তার কথাগুলো অসংলগ্ন, কিন্তু তার চোখে মুখে তুষারের প্রতি তীব্র ভালোবাসা ফুটে ওঠে। তুষারের মনটা এক অদ্ভুত অনুভূতির ভারী ভরেছে। তার মায়ের মুখটা মনে পড়ে, তার মাও তাকে এভাবেই ভালোবাসে। কিন্তু এই মহিলা, ইনি কেন তাকে এত আপন করে নিচ্ছেন? প্রধানমন্ত্রীর স্ত্রী তুষারের মুখের দিকে তাকিয়ে বলে, তোর মুখটা তোর বাবার মতো হয়েছে, একদম তোর বাবার মতো। নার্স এবং প্রধানমন্ত্রী তুষারকে এই দৃশ্য দেখতে দেন। তারা জানেন এটা তার অসুস্থতার অংশ, কিন্তু তুষারের উপস্থিতি যেন ম্যাডামকে কিছুটা হলেও শান্ত করে। শাহরিয়ার অবশ্য এই দৃশ্য এড়িয়ে যান। তুষার আর কিছু বলতে পারে না, সে শুধু প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেখে যায়। তার মনের গভীরে এক অজানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এই মহিলাকে, তার সাথে তার সম্পর্ক কি? এদিকে শহরের এক গোপন জায়গায় শাহরিয়ার এবং কয়েকজন অচেনা লোক একসাথে বসে কথা বলছেন। পরিবেশটা রহস্যময়, লাইট কম, তাদের কথাবার্তা ফিসফিস করে হচ্ছে। বোঝা যাচ্ছে তারা গুরুত্বপূর্ণ এবং গোপন কিছু নিয়ে আলোচনা করছেন। শাহরিয়ার বলে, পরিস্থিতিটা জটিল হয়ে যাচ্ছে। ওই ছেলেটা ভাইয়ার খুব কাছাকাছি চলে এসেছে। ভাইয়া ওকে অতিরিক্ত পছন্দ করে। এটা আমাদের প্ল্যানের জন্য ভালো নয়। একজন লোক, দেখতে কঠোর এবং ধূর্ত, জবাব দেয়, হ্যাঁ, এটা সমস্যা। আমরা ভেবেছিলাম অ্যাক্সিডেন্টের পর সব সহজ হবে, কিন্তু এই ছেলেটা সব গোলমাল করে দিল। আরেকজন লোক, যে সম্ভবত সবকিছুর সমন্বয়কারী, বলে, ছেলেটা ভাইয়ের দুর্বলতার সুযোগ নিচ্ছে। ভাইয়ের মনে এখন ওর জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। শাহরিয়ার বলে, আমি বুঝতে পারছি না ও আসলে কে। ওর ব্যাকগ্রাউন্ড চেক করতে দিয়েছি, তবে ওর ব্যাপারে তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। ভাইয়া যদি সন্দেহ করে তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু ওকে সরানো দরকার। ও যতদিন ভাইয়ের পাশে থাকবে ততদিন আমরা নজরে থাকব। আমাদের কাজগুলো মুশকিল হবে। আমরা কি অন্যভাবে চেষ্টা করব, যেমন সম্পত্তির কাগজপত্র নিয়ে? শাহরিয়ার বলে, কাগজপত্র এখন সম্ভব নয়। ভাইয়া সবকিছু খুব শক্ত হাতে ধরে রেখেছে, আর ওনার এখন যা অবস্থা, যে কোনো চাপ ওনার শরীরের জন্য খারাপ হতে পারে। আমরা এখনই ওনাকে সরাসরি আঘাত করতে পারবো না। প্রথম লোক বলে, তাহলে কি ছেলেটাকে টার্গেট করা হবে? শাহরিয়ার কিছুক্ষণ চুপ করে থাকেন, তার চোখে মুখে শীতলতা। না, এখনই সরাসরি ওকে টার্গেট করা বুদ্ধিমানের কাজ হবে না। ভাইয়া যদি জানতে পারে যে ওকে কেউ মেরে ফেলেছে বা ক্ষতি করেছে, তাহলে উনি স্থির থাকতে পারবেন না। তাছাড়া ও এখন ভাইয়ের কাছে হিরো। ওকে কিছু হলে উল্টো আমাদের উপর বিপদ আসবে। তাহলে উপায় বের করতে হবে। হয়তো ওকে অন্য কোনোভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায়, অথবা ওর দুর্বল জায়গাটা খুঁজে বের করতে হবে। ওর মা আছে শুনেছি, হয়তো সেখানে ওর দুর্বলতাটা লুকিয়ে আছে। শাহরিয়ারের মুখে একটা নিষ্ঠুর হাসি ফোটে। ওকে এমনভাবে বিপদে ফেলতে হবে যাতে ভাইয়া নিজে থেকেই ওকে দূরে সরিয়ে দেয় বা ও নিজে ভয়ে পালিয়ে যায়। তারা নিচু গলায় তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে থাকে। তাদের কথায় স্পষ্ট হয় প্রধানমন্ত্রীর সম্পত্তি এবং ক্ষমতার উপর তাদের নজর। তুষার অজান্তেই তাদের এই ষড়যন্ত্রের কেন্দ্রে চলে এসেছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার কারণেই সে এখন তাদের চোখে কাঁটা। প্রথম দুর্ঘটনাটি যে নিছক দুর্ঘটনা ছিল না, সেটাও তাদের কথায় স্পষ্ট বোঝা যায়। তারা প্রধানমন্ত্রীর ক্ষতি করার জন্য আরো বড় কিছু পরিকল্পনা করছে। কয়েক সপ্তাহ কেটে গেছে। তুষার এখন প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় থাকে। কলেজ থেকে ফিরে সেখানে আসে, প্রধানমন্ত্রীর সাথে সময় কাটায়, আখির সাথে কথা বলে। তার ভেতরের জড়তা অনেকটাই কেটে গেছে। সে এখনই বিশাল বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখেছে। প্রধানমন্ত্রী তাকে খুবই স্নেহ করেন, অনেকটা নিজের ছেলের মতোই। প্রধানমন্ত্রী তার স্টাডি রুমে বসে গুরুত্বপূর্ণ ফাইল দেখছেন। দেশের নানাবিধ সমস্যা, নীতি নির্ধারণ নিয়ে ব্যস্ত তিনি। তুষার পাশে বসে প্রধানমন্ত্রীর কোনো কথা শুনছে বা ছোট কোনো কাজে তাকে সাহায্য করছে। প্রধানমন্ত্রী মাঝে মধ্যে তুষারের দিকে তাকান, তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। এই রিপোর্টটা দেখেছো তুষার? দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ। বিশেষ করে গ্রামের স্কুলগুলোর অবস্থা করুন। শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব, ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশোনার সুযোগই পাচ্ছে না। তুষার রিপোর্টটা হাতে নেয়,
পাতা উল্টে দেখে। জি স্যার, দেখেছি। আমাদের বস্তিতে অনেক ছোট ছেলে মেয়ে আছে যারা স্কুলে যেতে পারে না, বা গেলেও বেশি দিন পড়াশোনা চালাতে পারে না টাকার অভাবে। টাকা, হ্যাঁ, অভাব একটা মস্ত বড় কারণ। কিন্তু শুধু এটাই সবটা নয়, সিস্টেমের দুর্বলতাও আছে। ইচ্ছে থাকলেও অনেক সময় ঠিক জায়গায় সাহায্য পৌঁছানো যায় না। আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি। প্রধানমন্ত্রীর মুখে হতাশার ছাপ, চেয়ারে হেলান দেন। তোমার চোখে দেশের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা কি মনে হয়? যারা গ্রামে বা বস্তিতে আছে তাদের কথা ভাবলে কি মনে হয় তোমার? তুষার কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, তার কণ্ঠে কোনো জড়তা থাকে না। স্যার, আমার মনে হয় ওদের সবচেয়ে বড় সমস্যা হলো আশার অভাব। ওরা দেখে যে যতই কষ্ট করুক হয়তো ভালো জীবন পাবো না। চারদিকে শুধু অভাব আর দুর্নীতি দেখে, তখন ওদের মনে হয় চেষ্টার লাভ কি। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন। তুষারের কথায় চমকে ওঠেন তিনি। এত সহজ কিন্তু এত গভীর কথা। আশার অভাব, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যদি মানুষ আশা দেখতে পায়, যদি বোঝে যে পরিশ্রম করলে তার ফল পাবে, তাহলে হয়তো অনেক কিছু বদলে যেতে পারে। তিনি তুষারের দিকে তাকিয়ে থাকে এক মুগ্ধ দৃষ্টিতে। তোমার বয়স কম তুষার, কিন্তু তোমার জীবন অভিজ্ঞতা অনেক বেশি। তোমার কথাগুলো আমার কাছে খুব মূল্যবান মনে হয়। অনেক বড় বড় বিশেষজ্ঞের পরামর্শের চেয়েও বেশি কার্যকর মনে হয়। আমি শুধু আমার দেখা কথাগুলো বলি স্যার। আমার আর জানার পরিধি খুব ছোট। ছোট হতে পারে, কিন্তু সেটা মাটি থেকে উঠে আসা কথা, মাটির গন্ধ লেগে থাকা কথা, এটাই যে আসল। প্রধানমন্ত্রী তার ডেস্কের উপর রাখা একটা কলম হাতে নেন। তোমার এই সহজ সরল মনটা যেন কখনো হারিয়ে না যায় তুষার। এই পরিবেশে থেকেও তুমি যেমন আছো তেমনই থাকবে। এই আভিজাত্য, এই ক্ষমতা, এগুলোর একটা নিজস্ব টান আছে, কিন্তু এগুলো মানুষকে অনেক সময় আসল জীবন থেকে দূরে সরিয়ে দেয়। তুমি যেদিন আমাকে বাঁচিয়েছিলে, সেদিন তুমি শুধু আমার জীবনই বাঁচাওনি, তুমি আমাকে মনে করিয়ে দিয়েছিলে যে এই দেশের আসল শক্তি কোথায় লুকিয়ে আছে। সেটা কোনো ক্ষমতা বা আভিজাত্যের মধ্যে নেই, সেটা আছে সাধারণ মানুষের সাহস আর সততার মধ্যে। তিনি তুষারের দিকে তাকিয়ে আন্তরিক গলায় আবার বলেন, আমি চাই তুমি আমার পাশে থাকো, আমার কথা শোনো, তোমার কথা আমাকে বলো। তোমার এই সহজ চিন্তাগুলো আমাকে শক্তি দেয়। তুষার প্রধানমন্ত্রীর এই কথাগুলো শুনে আবেগাপ্লুত হয়। তার চোখ ছলছল করে ওঠে। আপনার মতো একজন মানুষ আমার মতো একজন সামান্য ছেলেকে এত গুরুত্ব দিচ্ছেন, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার স্যার। আমি আপনার জন্য সবকিছু করতে রাজি। সব কিছু নয় বাবা, শুধু ভালো মানুষ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, এটাই আমার জন্য যথেষ্ট। এই কথোপকথনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর সাথে তুষারের সম্পর্ক আরো গভীর হয়। প্রধানমন্ত্রী তাকে নিজের সন্তানের মতোই দেখতে শুরু করেন। শাহরিয়ার দূর থেকে সম্পর্ক লক্ষ্য করেন এবং তার ভেতরের ক্ষোভ আরো বাড়ে। তুষার তার পথের কাটা হয়ে উঠেছে ভেবে সে আরো নতুন চাল দেবার কথা ভাবতে থাকে। প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরে রয়েছে একটা সুন্দর সাজানো বাগান। বাগানের এক কোণে একটা ছোট পুকুর, যার পাশে বসার ব্যবস্থা। আজ বিকেলে আখি এবং তুষার সেখানে বসে আছে। দিনের আলো ম্লান হয়ে এসেছে, তাদের মুখের উপর নরম আলো এসে পড়েছে। পরিবেশটা শান্ত, নিরিবিলি। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন ভালোবাসার দিকে স্পষ্ট ইঙ্গিত করছে। তাদের কথা বলার ধরনে, চোখে চোখে তাকানোয় এক ধরনের কোমলতা ফুটে উঠেছে। জানো তুষার, আগে আমার জীবনটা কেমন ছিল? বাইরে থেকে দেখে মনে হতো খুব গ্ল্যামারাস, খুব সহজ, কিন্তু ভিতরে ভিতরে আমি খুব একা ছিলাম। একটা গোল্ড ফিশের মতো একটা কাচের বাক্সের ভিতরে বন্দি। সব কিছুই ছিল, কিন্তু স্বাধীনতা ছিল না। তুষার আখির কথা মনোযোগ দিয়ে শোনে। স্বাধীনতা ছিল না মানে আমার জীবনের সব সিদ্ধান্ত যেন অন্য কেউ নিত। কি পরবো, কোথায় যাব, কার সাথে মিশবো, সব যেন আগে থেকে ঠিক করা থাকতো। আমার নিজের ইচ্ছেগুলোর কোনো দামই ছিল না। মনে হতো আমি যেন একটা পুতুল, খুব দামি, কিন্তু যার নিজস্ব কোনো প্রাণ নেই। আখি পুকুরের জলের দিকে তাকিয়ে থাকে। তারপর তুমি এলে একেবারে অন্য জগৎ থেকে। তোমার মধ্যে আমি এমন কিছু দেখলাম যা আগে কখনো দেখিনি। তোমার সাহস, তোমার সততা, তোমার ভিতরে শক্তি। তুমি আমাকে শিখিয়েছো নিজের মতো করে বাঁচতে, নিজের মনের কথা শুনতে। সে তুষারের দিকে ফেরে, তার চোখে গভীর আবেগ। তোমাকে যখন প্রথম থাপ্পড় মেরেছিলাম, সেই ঘটনাটা আমার জীবন বদলে দিয়েছে তুষার। ওই একটা থাপ্পড় আমার ভিতরের অহংকার আর অন্ধত্ব ভেঙে দিয়েছে। আমি বুঝতে পেরেছি আমি কত ভুল ছিলাম, কত ছোট ছিলাম।
আখি তুষারের হাত ধরে। তুমি আমাকে ক্ষমা করেছো, সেটা আমি জানি, কিন্তু আমি নিজের কাছেই কৃতজ্ঞ যে তুমি আমার জীবনে এসেছো। তুমি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছো, মানুষ হতে শিখিয়েছো। তুষার আখির হাত ধরে থাকে, তার মনেও একই অনুভূতি। আপনি আমার সাথে বন্ধুত্ব করেছেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আখি আপা। আর আপা বলতে হবে না, শুধু আখি বলো। আর আপনি নয়, তুমি, ওকে? তুষার হেসে ফেলে। আখি গম্ভীর হয়ে বলে, তুষার, আমার মনে হচ্ছে আমি তোমাকে চাইতে শুরু করেছি। জানো, আমি বড় চাচাকে অনেক ভালোবাসি। উনি আমার খুব আপন একজন মানুষ। যেই দিন হাসপাতালে শুনলাম তুমি আমার চাচাকে বাঁচিয়েছো, সেই দিন থেকে আমার ভিতরে সব কিছু যেন ওলটপালট হয়ে গেছে। তোমাকে জানার পর, তোমার সাথে মেশার পর মনে হচ্ছে তুমি ছাড়া আমি আর থাকতে পারবো না। আখির গলার স্বর ধরে আসে। সে সরাসরি তুষারের চোখে তাকিয়ে থাকে। আমি জানি আমাদের দুজনের জগৎ কতটা আলাদা, জানি এটা কতটা কঠিন হবে। সবাই এটা মেনে নেবে না, আমার পরিবার, হয়তো তোমার পরিবারও, কিন্তু আমি এসব নিয়ে ভাবতে পারছি না তুষার। আমার মনে হচ্ছে তুমি আমার সেই হারিয়ে যাওয়া স্বাধীনতা, সেই আলো। তুষার আখির কথা শুনে চুপ করে থাকতে পারে না, তার বুকের ভেতরটাও একই অনুভূতিতে ভরা। আখি, আমার মনে হয় তোমাকে চাইতে শুরু করেছি। প্রথম দিন যখন তুমি আমাকে অপমান করেছিলে, আমার খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল আমার কোনো মূল্য নেই। কিন্তু তোমার বলতে যাওয়া দেখে, তোমার সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি তুমি আসলে কেমন। তুমি উপর থেকে শক্ত দেখালো, তোমার মনটা খুব নরম, খুব ভালো। আমার মতো একটা সাধারণ ছেলের জীবনে তোমার মতো একজন, এটা আমি কখনো ভাবিনি আখি। আমার ভয় করে, মনে হয় এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি। এটা স্বপ্ন নয় তুষার, এটা সত্যি। আমার কাছে এটা সত্যি। তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমার পাশে আছি। আমরা একসাথে সব কিছু সামলাতে পারবো। সে তুষারের হাত আরো শক্ত করে ধরে, তাদের চোখাচোখি হয়। সেই দৃষ্টিতে ভালোবাসা, ভরসা আর আগামী দিনের অনিশ্চয়তার মিশ্রণ। তাদের ভিন্ন জগৎ আজ ভালোবাসার টানে এক বিন্দুতে এসে মিলেছে। এই মুহূর্তটা তাদের দুজনের কাছে খুব মূল্যবান। 2 দিন পর প্রধানমন্ত্রীর স্ত্রীর ঘরে তুষার গেছে তাকে দেখতে। নার্স সবসময় কাছাকাছি থাকে। প্রধানমন্ত্রীর স্ত্রী আজ আগের চেয়েও বেশি অস্থির, তার চোখে মুখে এক ধরনের চাপা উত্তেজনা। হাতে সেই পুতুলটা যেটাকে তিনি তার সন্তান মানে, তিনি তুষারকে দেখে জড়িয়ে ধরেছে। তুষারকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, ওরা ওরা নিয়ে গিয়েছিল বাবুকে, আমার বাবুকে হাসপাতাল থেকে। কে নিয়ে গিয়েছিল? কারো নাম বলতে পারেন না, কেবল ভীত চোখে চারদিকে তাকান। খারাপ লোক ছিল, ডাক্তার ছিল, নার্স ছিল, কিন্তু একজন নার্স ছিল ভালো, সে হয়তো সব দেখেছিল। তুষার মায়ের কথাগুলো শুনে আর তার মা শেফালির কথা মনে পড়ে যায়। শেফালি একজন নার্স ছিলেন। তিনি যখন প্রধানমন্ত্রীর স্ত্রীর অসুস্থতার কথা শুনেছিলেন, তখন কেন এত চিন্তিত হয়েছিলেন? প্রধানমন্ত্রীর স্ত্রী তুষারের হাত ধরে তীব্রভাবে বলেন, ওরা বলছিল বাবু মরা মরা বাচ্চা, কিন্তু আমি দেখেছি আমার বাবু বেঁচে ছিল। ওরা মিথ্যে বলেছিল, অন্য কারোর মরা বাচ্চা আমার কাছে রেখেছিল। অন্য কারো মরা বাচ্চা মানে? বদলে দিয়েছিল বাবুকে, ওরা আমার বাবুকে বদলে দিয়েছিল। কেন করেছিল? কেন আমার সাথে এমন করেছিল? তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। তুষার বুঝতে পারে না এই কথাগুলোর মানে কি, কিন্তু তার মনে হয় তিনি যা বলছেন তার মধ্যে সত্যি কোনো ঘটনা লুকিয়ে আছে। তার কপালে সেই ছোট দাগটার কথা মনে পড়ে যায়, যেটা তিনি দেখেছিলেন। প্রধানমন্ত্রীর স্ত্রী তুষারের মুখের দিকে তাকিয়ে কাতর গলায় বলে, ওরা বাবুকে নিয়ে গিয়ে নাচটাকে দিয়েছিল। এই কথাগুলো তুষারের মনে বোমার মতো বিস্ফোরিত হয়। সে প্রধানমন্ত্রীর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই অস্থির মহিলার কথাগুলো শুধু পাগলামো নয়, এর ভেতরে তার জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। তুষার প্রধানমন্ত্রীর স্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসেছে। তার মন অসম্ভব রকম ভারাক্রান্ত। প্রধানমন্ত্রীর স্ত্রীর কথাগুলো তার মাথায় ঘুরছে। মরা বাচ্চা, বদলে দেওয়া নার্স এবং তার মা শেফালির কথা মনে পড়ছে। তার নার্স পরিচয়, সেদিনের চিন্তিত মুখ, তার লুকানো সত্য, সবকিছু মিলিয়ে তার মনে এক ভয়াবহ সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। সে অস্থির পায়ে হেঁটে বেড়াচ্ছে, কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে তার শুধু তার মা শেফালির কাছে যেতে ইচ্ছে করছে, তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে সব কথা। ঠিক তখনই তার মোবাইল ফোন বেজে ওঠে। বস্তির একজন পরিচিত লোকের ফোন। তুষার ফোন ধরে, তার বুকের ভেতরটা ধরফর করছে। তুষার হাঁপাতে হাঁপাতে বলে, হ্যালো। ফোনের ওপাশ থেকে একজন পুরুষের প্যানিকড গলা ভেসে আসে। তুষার,
আমি রহিম চাচা বলছি, বস্তি থেকে। জলদি চলে আয়, তোর মায়ের শরীর খুব খারাপ, খুব খারাপ। তুষারের হাত থেকে ফোনটা পড়ে যায় মাটিতে। তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসে। মা অসুস্থ, খুব অসুস্থ। প্রধানমন্ত্রীর স্ত্রীর কথা, তার নিজের পরিচয় সবকিছু তুচ্ছ হয়ে যায়। তার সমস্ত চিন্তা এখন কেবল তার মায়ের জন্য। সে দ্রুত দৌড়ে যায় নিচে। প্রধানমন্ত্রী তখন তার স্টাডি রুমে ছিলেন, আঁখি অন্য কোথাও ছিল। তুষার চিৎকার করে, তার চোখে মুখে তীব্র ভয়। স্যার, আঁখি আপা, আমার মা খুব অসুস্থ, আমাকে এখনই যেতে হবে, প্লিজ। প্রধানমন্ত্রী দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। আঁখিও ছুটে আসে। তারা তুষারের মুখ দেখে বুঝতে পারে কি হয়েছে। প্রধানমন্ত্রী চিন্তিত মুখে বলে, কি বলছো তুষার, তোমার মায়ের কি হয়েছে? খুব শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে গেছেন, হাসপাতাল নিয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে স্যার। প্রধানমন্ত্রীর মুখে উদ্বেগ ফুটে ওঠে। হাসপাতালে নিয়ে যাচ্ছে? কোন হাসপাতালে? চিন্তা করো না, আমার গাড়ি তৈরি আছে, আমি তোমাকে এক্ষুনি পৌঁছে দিচ্ছি। তুষার আর দেরি করে না, সে দ্রুত গেটের দিকে ছুটে যায়। প্রধানমন্ত্রী কর্মচারীদের নির্দেশ দেন গাড়ি বের করতে। আঁখি তুষারের পাশে এসে দাঁড়ায়, তার চোখে মুখেও চিন্তা। চিন্তা করো না তুষার, সব ঠিক হয়ে যাবে। তুষার আঁখির দিকে তাকায়, তার চোখে জল। সে কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়ে। গাড়ি দ্রুত গতিতে হাসপাতালের দিকে রওনা হয়। তুষার গাড়ির পেছনের সিটে বসে অস্থিরভাবে বাইরে তাকিয়ে থাকে। তার মন ছুটে চলেছে তার মায়ের কাছে। শহরের একটা বড় হাসপাতাল, জরুরি বিভাগ বা ক্যাবিনের বাইরের করিডোর। গভীর রাত। প্রধানমন্ত্রীর গাড়ি দ্রুত গতিতে এসে থামে হাসপাতালের সামনে। রাত গভীর। হাসপাতালের চত্বরে জরুরি বিভাগের সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাদের মুখে উদ্বেগ। তুষার গাড়ি থেকে নেমেই দৌড়ায় হাসপাতালের ভেতর। তার চোখে মুখে তীব্র ভয়, অস্থিরতা। সে দ্রুত জরুরি বিভাগে যায়। তুষার হাঁপাতে হাঁপাতে অভ্যর্থনা ডেস্কের কাছে যায়। আমার মা শেফালি বেগমকে এখানে আনা হয়েছে, তার অবস্থা কেমন, প্লিজ বলুন। অভ্যর্থনা ডেস্কের নার্স তুষারের দিকে তাকায়, কম্পিউটারে দেখে। শেফালি বেগম, হ্যাঁ, ওনাকে কিছুক্ষণ আগে আনা হয়েছে। অবস্থা ক্রিটিক্যাল ছিল। ওনাকে 4 তলার কেবিনে শিফট করা হয়েছে, রুম নম্বর 408। বলুন তো আপনি কে হন? আমি ওনার ছেলে, আমাকে যেতে দিন প্লিজ। নার্স ফোন করে কেবিনের ফ্লোরে খবর দেয়। তুষার অস্থিরভাবে দাঁড়িয়ে থাকে, তার মনের ভেতরটা তোলপাড় খাচ্ছে। সে দ্রুত লিফটের দিকে দৌড়ায়। প্রধানমন্ত্রী এবং আঁখি তার পেছন পেছন আসে। তাদের মুখেও উদ্বেগ। শাহরিয়ারও এসেছেন খবর পেয়ে। লিফটে ওঠার সময় তুষারের শরীর কাঁপছে। আঁখি তার পাশে দাঁড়ায়। চিন্তা করো না তুষার, ডাক্তাররা নিশ্চয়ই চেষ্টা করছে। তুষার আঁখির দিকে তাকায়, তার চোখে জল। সে কিছু বলতে পারে না। লিফট উপরে উঠতে থাকে। প্রতিটা মুহূর্তেও যেন অনন্ত মনে হয় তুষারের কাছে। 4 তলায় পৌঁছে তুষার দ্রুত কেবিন নম্বরের দিকে এগিয়ে যায়। করিডোর দিয়ে হাঁটছে, নীরব করিডোর, শুধু তাদের পায়ের শব্দ। কেবিনের দরজার বাইরে 2-1 ডাক্তার আর নার্স দাঁড়িয়ে আছে। তুষার ছুটে তাদের কাছে যায়। আমার মা কেমন আছেন ডাক্তার সাহেব, প্লিজ বলুন। একজন ডাক্তার তুষারের দিকে তাকান, তার মুখটা গম্ভীর। আপনি শেফালি বেগমের ছেলে? জি স্যার, আমি তুষার। মা কেমন আছেন? ওনার অবস্থা খুব সংকটাপন্ন, শ্বাসকষ্ট তীব্র। আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু ডাক্তার কথাটা শেষ করতে পারেন না। তার বলার ভঙ্গিতেই তুষার বুঝতে পারে পরিস্থিতি কতটা খারাপ। তার পা যেন অবশ হয়ে আসে। আমি কি একবার মাকে দেখতে পাবো? ডাক্তার ইতস্তত করেন, তারপর বলেন, উনি এখন রেসপন্স করতেছে না সেভাবে, তবে আপনি চাইলে ভিতরে যেতে পারেন, বেশি দেরি করবেন না। তুষার আর এক মুহূর্তও দেরি করে না। তার মনটা ভেঙে যাচ্ছে। এই পরিস্থিতিতে তার মা অসুস্থ হয়ে পড়লেন। অদ্ভুত সন্দেহগুলো মনের মধ্যে ঘুরছে, কিন্তু এই মুহূর্তে কেবল তার মায়ের জীবন বাঁচানোই তার কাছে একমাত্র সত্যি। তুষার কেবিনের ভেতর প্রবেশ করে। ঘরটা শান্ত। তার মা শেফালি বেগম বেডে শুয়ে আছেন। তার মুখে অক্সিজেনের মাস্ক লাগানো, শরীর নিথর, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। বেডের পাশে দাঁড়িয়ে একজন নার্স মনিটরের দিকে তাকাচ্ছে। তুষার ধীরে ধীরে মায়ের বেডের পাশে যায়, তার হাত ধরে। মায়ের হাতটা ঠান্ডা। তুষারের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে। তুষার ধরা গলায় বলে, মা আমি এসেছি, মা তুষার এসেছি। শেফালি বেগম খুব ক্ষীণভাবে চোখ খোলেন। তুষারকে দেখে তার মুখে এক ধরনের কষ্টের হাসি ফোটে। তিনি খুব কষ্টে হাতটা সামান্য তোলেন। তুষার মায়ের হাত নিজের হাতের মধ্যে নেয়। শেফালি বেগম অক্সিজেনের মাস্কের ভেতর থেকে খুব ক্ষীণ ভাঙা গলায় বলেন, তুষার বাবা। মা তোমার কিছু হবে না মা, তুমি চিন্তা করো না, ডাক্তার আছেন। শেফালি বেগম খুব কষ্টে কথা বলার চেষ্টা করছেন। তার চোখে মুখে এক ধরনের সংকল্প।
মনে হচ্ছে তিনি কিছু বলতে চান, গুরুত্বপূর্ণ কিছু। শেফালি বেগম কষ্ট করে থেমে থেমে বলে, বাবা আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে। না মা, এমন কথা বলো না, তুমি ঠিক হয়ে যাবে। শোন বাবা, তোকে একটা কথা বলার ছিল অনেক দিন ধরে। তুষার মায়ের মুখের কাছে কান নিয়ে আসে। মায়ের প্রতিটি শব্দ যেন জীবনের শেষ শক্তি দিয়ে বলা হচ্ছে। শেফালি বেগম কষ্টে শ্বাস নিতে নিতে বলেন, আমি তোর আসল মা নই রে বাবা। তুষারের সমস্ত শরীর যেন জমে যায়। তার মনে প্রধানমন্ত্রীর স্ত্রীর কথাগুলো, সে অদ্ভুত সন্দেহগুলো বিদ্যুতের মতো খেলে যায়। কি বলছো মা, এসব কি বলছো তুমি? তুমি আমার মা? শেফালি বেগম মাথা নেড়ে ধীরে ধীরে বলে, না বাবা, আমি তোর আসল মা নই। তোকে আমি বড় করেছি, কোলে তুলে নিয়েছি। তুফান হতবাক হয়ে যায়, বিশ্বাস করতে পারছে না। তার সারা জীবনের জানা সত্যিটা যেন মিথ্যে হয়ে যাচ্ছে। তাহলে আমার আসল মাকে, আসল বাবাকে, আমি কার ছেলে? শেফালি বেগম তুষারের হাতটা একটু শক্ত করে ধরেন। তার চোখে এক ধরনের গভীর বেদনা আর ভালোবাসা। আস্তে আস্তে প্রতিটি শব্দ স্পষ্ট করে বলার চেষ্টা করে। তোর আসল মা হলেন প্রধানমন্ত্রী সাহেবের স্ত্রী, আর তোর বাবা হলেন প্রধানমন্ত্রী সাহেব নিজে। তুষারের মাথা ঘুরে যায়, সে যেন জ্ঞান হারাবে এমন অবস্থা। প্রধানমন্ত্রী আর তার স্ত্রী তার মা বাবা, এটা কি করে সম্ভব? সে বস্তির ছেলে, আর তারা দেশের সবচেয়ে ক্ষমতাশালী পরিবার। এসব কি বলছো মা? এটা সত্যি নয়, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না তুমি আমার মা। সত্যি বাবা, আমি মিথ্যে বলছি না। আমি একজন নার্স ছিলাম ওই হাসপাতালে। তিনি একটু দম নেন, কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার। যে রাতে তোর জন্ম হয়েছিল, আমি ওই হাসপাতালে নাইট ডিউটিতে ছিলাম। তারপর কি হয়েছিল মা, বলো আমাকে, সব খুলে বলো। শেফালি বেগমের শরীর দুর্বল হয়ে আসে। নার্স এগিয়ে আসে। ম্যাডাম, আপনার কষ্ট হচ্ছে, এখন কথা না বলাই ভালো। শেফালি বেগম নার্সকে ইশারা করে। না না, আমাকে বলতে দাও, সবটা বলতে দাও, নইলে আমি শান্তি পাবো না। তিনি আবার তুষারের দিকে ফেরেন। তার চোখে মুখে সে ভয়ঙ্কর রাতের স্মৃতি ভেসে ওঠে। ওই রাতে প্রধানমন্ত্রীর স্ত্রী উনি সন্তান প্রসব করেছিলেন। একটা খুব সুন্দর ফুটফুটে ছেলে হয়েছিল, সেটাই ছিলি তুই বাবা। তুষার চুপ করে মন্ত্রমুগ্ধের মতো শোনে। তার জন্ম হয়েছিল এই হাসপাতালে, তার মা প্রধানমন্ত্রীর স্ত্রী। কিন্তু কিছু লোক, খারাপ লোক, তারা সেটা মানতে পারেনি। তারা ষড়যন্ত্র করেছিল। তোর বাবা ছোট ভাই, মানে আখির বাবা, সে ছিল ওই ষড়যন্ত্রের মূল। তুষার চমকে ওঠে। আখির বাবা, তার চাচা, তিনি কেন ষড়যন্ত্র করবেন? শেফালি বেগম কষ্টে শ্বাস নিতে নিতে কথা জড়িয়ে আসছে। তারা বাচ্চাটা বদলে দিয়েছিল, একটা মরা বাচ্চা এনে রেখে দিয়েছিল প্রধানমন্ত্রীর স্ত্রীর কাছে। আর তোর মতো জীবিত বাচ্চাটাকে আমাকে দিয়ে বলেছিল তোকে মেরে ফেলতে। তুষারের চোখ বড় বড় হয়ে যায়। মেরে ফেলতে বলেছিল? তার মাকে মেরে ফেলতে বলেছিল তোমাকে? হ্যাঁ বাবা, কিন্তু আমি পারিনি। তোর নিষ্পাপ মুখটা দেখে আমার মন গলেনি। আমি মানুষ মারতে পারিনি, তাই আমি তোকে মেরে না ফেলে নিজের কাছে রেখেছিলাম। হাসপাতাল থেকে লুকিয়ে তোকে নিয়ে এসেছিলাম চলে। আর বস্তিতে এসে নিজের ছেলে বলে বড় করেছিলাম। ভেবেছিলাম একদিন তোকে সব বলবো, কিন্তু সাহস হয়নি। তার কণ্ঠ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে। তোর কপালে সেই ছোট্ট দাগটা, যেদিন তোকে নিয়ে আসি সেদিনই ছোট একটা আঘাত লেগেছিল। সেটা দেখলেই বোঝা যায় তুই আমার পেটের সন্তান নোস। তুষার নিজের কপালে হাত দেয়। সেই দাগটা, প্রধানমন্ত্রীর স্ত্রীও সেই দাগটার কথা বলেছিলেন। সবকিছু মিলে যাচ্ছে। তার মা শেফালি, তিনি তার জীবন বাঁচিয়েছেন, তাকে বড় করেছেন। শেফালি বেগম সেই শক্তি দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিস বাবা, সব সত্যি।
বলতে দেরি করে ফেলেছি। শেফালি বেগমের হাতটা তুষারের হাতের মধ্যে নিথর হয়ে যায়। তার চোখ বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস থেমে যায়। তুষার চিৎকার করে ওঠে। মা। নার্স দ্রুত এগিয়ে আসে, মনিটর দেখে, ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন উনি আর নেই। তুষার মায়ের মৃতদেহকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। যে মানুষটা তার সারা জীবনের আশ্রয় ছিল, যিনি তার মা ছিলেন, তিনি আর নেই। আর যাওয়ার আগে তিনি তার জীবনের সবচেয়ে বড় সত্যটা উন্মোচন করে দিয়ে গেছেন। তিনি তার মা নন, তার আসল মা বাবা অন্য কেউ, এবং তার জন্মের পেছনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে। তুষারের কান্নার শব্দ কেবিনের দরজা ভেদ করে করিডোরে ভেসে আসছে। করিডোরের একপাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি শেফালি বেগমের খোঁজ নিতে এসেছিলেন। তার পাশে ছিলেন আখি এবং শাহরিয়ার। প্রধানমন্ত্রী কেবিনের ভেতরে তুষার এবং শেফালি বেগমের কথোপকথনের শেষ অংশটা শুনে ফেলেছিলেন। শেফালি বেগমের শেষ কথাগুলো, তোর আসল মা প্রধানমন্ত্রী সাহেবের স্ত্রী, বাবা প্রধানমন্ত্রী সাহেব, মরা বাচ্চা, বদলে দিয়েছিল, মেরে ফেলতে বলেছিল। প্রতিটি শব্দ প্রধানমন্ত্রীর কানে বজ্রপাতের মতো বেজেছে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তিনি দেয়াল ধরে দাঁড়িয়ে থাকেন, বিশ্বাস করতে পারছে না তিনি যা শুনলেন। শাহরিয়ারও সম্ভবত শেষ কথাগুলো শুনে ফেলেছিলেন। তার মুখটা সম্পূর্ণ সাদা হয়ে গেছে, চোখে মুখে তীব্র ভয় আর আতঙ্ক। তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। আখি শেফালি বেগমের মৃত্যুর খবর শুনে দুঃখিত ছিল, কিন্তু তুষারের চিৎকার আর প্রধানমন্ত্রীর মুখের ভাব সে বুঝতে পেরে এর চেয়েও বড় কিছু ঘটেছে। তার বাবার মুখের দিকে তাকিয়ে আখি আরও অবাক হয়। বাবা এমন ভয় পাচ্ছেন কেন? কেবিনের ভেতরের তুষার তার মায়ের মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদছে। ডাক্তার এবং নার্সরা পাশে দাঁড়িয়ে আছে। করিডোরে প্রধানমন্ত্রী স্থির দাঁড়িয়ে আছে, তার চোখে জল, কিন্তু তার মধ্যে অবিশ্বাস আর তীব্র ক্রোধ দানা বাঁধছে। তার পাশে আখি এবং শাহরিয়ার সরে যাওয়ার চেষ্টা করতে প্রধানমন্ত্রী তার হাত ধরে ফেলেন। প্রধানমন্ত্রীর গলায় তীব্র ক্রোধ ধরা গলায় বলেন, শাহরিয়ার দাঁড়া। শাহরিয়ার চমকে ওঠে, তার মুখ শুকিয়ে ওঠে। শাহরিয়ার তোতলাতে তোতলাতে বলে, ভাইয়া কি 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 হয়েছে? প্রধানমন্ত্রী আখির দিকে তাকান, তারপর শাহরিয়ারের দিকে ফেরেন। তার চোখ অগ্নিবর্ণ। আমি সব শুনেছি শাহরিয়ার, আমি সব শুনেছি। শেফালি বেগম যা বলেছেন সব শুনেছি। শাহরিয়ারের মুখ থেকে সব রক্ত উধাও হয়ে যায়। আখি বুঝতে পারে তার বাবার সাথে কিছু একটা জড়িত। সে বাবার দিকে তাকায়, তারপর প্রধানমন্ত্রীর দিকে। চাচা, কি শুনেছ? প্রধানমন্ত্রী আখির দিকে তাকান, তার মুখে গভীর বেদনা। প্রধানমন্ত্রী আখিকে বলেন, কিন্তু তার দৃষ্টি শাহরিয়ারের উপর। শুনেছি তোমার বাবা, আমার ছোট ভাই, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার জীবন থেকে সবচেয়ে বড় জিনিসটা কেড়ে নিয়েছে। শাহরিয়ার দ্রুত বলেন, ভাইয়া তুমি কি বলছো? উনি যা বলছেন সব মিথ্যে। উনি একজন সাধারণ মহিলা, অসুস্থ ছিলেন হয়তো। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মিথ্যা? তোর মনে হয় আমি সত্যিটা বুঝতে পারছি না? মরা বাচ্চা, বদলে দেওয়া, মেরে ফেলতে বলা, এইসব কিছুর মানে কি শাহরিয়ার? তুই সেদিন ওই হাসপাতালে ছিলি, সব তোর কাজ, তাই না? প্রধানমন্ত্রী শাহরিয়ারের জামার কলার ধরে ঝাঁকিয়ে দেন। শাহরিয়ার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তার চোখে মুখে অপরাধীর ভয় স্পষ্ট। আখি এই দৃশ্য দেখে পাথরের মতো দাঁড়িয়ে যায়। তার বাবা এই জঘন্য কাজ করেছেন। তার মনে পড়ে যায় তার বাবা সবসময় তুষারকে নিয়ে কেমন সন্দিহান ছিলেন, তাকে পছন্দ করতেন না। সে গোপন মিটিংয়ের কথা মনে পড়ে যায়। সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আখি কাঁপা কাঁপা গলায় বাবার দিকে তাকিয়ে বলেন, বাবা, এটা সত্যি? শাহরিয়ার আখির দিকে তাকায়, তার চোখে অসহায়ত্ব আর অপরাধ বোধ। সে কিছু বলতে পারে না। প্রধানমন্ত্রী শাহরিয়ারের দিকে তাকিয়ে ঘৃণার সাথে বলেন, কেন করেছিলে এটা শাহরিয়ার? কেন? আমার সম্পত্তির জন্য, ক্ষমতার জন্য? তুই একটা রক্ত পিপাসু। তুই আমার ছেলেকে, আমার জীবিত সন্তানকে একটা মৃত বাচ্চার সাথে বদলে দিয়েছিলি আর তাকে মেরে ফেলতে চেয়েছিলি। শাহরিয়ার ধরা পড়ে গেছে বুঝতে পারে। তার মুখের ভাব বদলে যায়। সে মসৃণ হাসি চলে যায়, সেখানে আসে নিষ্ঠুরতা। হ্যাঁ, আমি করেছিলাম। তুমি যদি কোনো উত্তরাধিকারী না রাখো তাহলে সব আমার হবে। তোমার সব সম্পত্তি, তোমার ক্ষমতা সব আমার। তার স্বীকারোক্তি শুনে আখি আটকে ওঠে। তার বাবা এত নিচে নামতে পারে? সম্পত্তির জন্য এত বড় জঘন্য কাজ? আখি চিৎকার করে বলে, বাবা, তুমি এটা কি করেছো? ছি! আখি ঘৃণায় বাবার থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চোখে জল। প্রধানমন্ত্রী চিৎকার করে নিরাপত্তা কর্মীদের ডাকেন, গ্রেফতার করো একে এক্ষুনি। আমার ভাই নয়, এ একজন ক্রিমিনাল, আমার সন্তানের হত্যাকারী।
নিরাপত্তা কর্মীরা দ্রুত এসে শাহরিয়ারকে ধরে ফেলে। শাহরিয়ার ছটফট করতে থাকে। ভাইয়া, তুমি কি করছো? আমি তোমার ভাই, তুমি এটা করতে পারো না। আমার কোনো ভাই নেই যে আমার ছেলের জীবন কেড়ে নিতে চেয়েছিল, যে আমার স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, সে আর যাই হোক আমার ভাই হতে পারে না। শাহরিয়ারকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আঁখি কাঁদতে কাঁদতে দেয়াল ধরে দাঁড়ায়। তার বাবা এত বড় জঘন্য কাজ করেছে। ভেতরে কেবিনের দরজা খুলে তুষার বাইরে আসে। তার চোখ লাল। শেফালি বেগমের মৃতদেহ ভেতরে। সে বিভ্রান্ত চোখে চারদিকে তাকায়। প্রধানমন্ত্রীকে দেখে, আখিকে দেখে, তারপর শাহরিয়ারকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখে। তার মাথায় শেফালি বেগমের শেষ কথাগুলো ঘুরছে। প্রধানমন্ত্রী এগিয়ে আসেন তুষারের দিকে। তার চোখে জল। তিনি তুষারকে জড়িয়ে ধরেন। আমার ছেলে, আমার বাবু, তুমি বেঁচে আছো, তুমি আমার ছেলে। তুষার হতবাক হয়ে প্রধানমন্ত্রীর বুকে আশ্রয় নেয়। তার মা মারা গেছেন, আর এইমাত্র সে জানলো যে তার আসল মা বাবা ওই মানুষ দুজন, যাদের সে কয়েকদিন ধরে জেনেছে। পৃথিবীর সবচেয়ে বড় সত্যটা আজ উন্মোচিত হয়েছে। কেঁদো না বাবা, উনি তোমাকে বাঁচিয়েছিলেন, উনি একজন মহৎ মানুষ ছিলেন। তুষার মুখ তুলে প্রধানমন্ত্রীর দিকে তাকায়। তার চোখ লাল। এই মানুষটি তার বাবা। বিশ্বাস হচ্ছে না এখনো। মা এখন শান্তিতে ঘুমাবেন, ওনার শেষ ইচ্ছে পূরণ হয়েছে, তুমি সব জেনেছো। এর পরের সময়টা দ্রুত কেটে যায়। প্রধানমন্ত্রীর নির্দেশে শেফালি বেগমের দাফন কাফনের সমস্ত ব্যবস্থা করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। তুষার নীরবে মায়ের শেষকৃত্য সম্পন্ন করে। প্রধানমন্ত্রী এবং আঁখি পাশে ছিলেন। শেফালি বেগমের বস্তির প্রতিবেশীরাও এসেছিলেন। তাদের মুখে শোক আর বিস্ময়। তারা হয়তো বুঝতেও পারেনি শেফালি বেগমের জীবনের শেষ অধ্যায়টা কতটা নাটকীয় ছিল। দাফন সম্পন্ন হওয়ার পর তুষারকে প্রধানমন্ত্রীর গাড়িতে করে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। এবার আর সে গেস্ট হিসেবে নয়, সে এই বাড়ির সন্তান। কিন্তু পরিবেশটা অনেক ভারাক্রান্ত। শাহরিয়ার গ্রেফতার হয়েছেন। আঁখি শোকে মুহ্যমান। বাসভবনে পৌঁছানোর পর তুষারকে প্রধানমন্ত্রীর স্ত্রীর ঘরে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী তার স্ত্রীকে ধীরে ধীরে সবটা বলেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী প্রথমটায় বিশ্বাস করতে পারেনি, তারপর অসংলগ্নভাবে চিৎকার করেছেন, কেঁদেছেন। কিন্তু তুষারকে সামনে দেখে তার ভেতরের মাতৃত্ব জেগে উঠেছে। প্রধানমন্ত্রীর স্ত্রী বিছানায় বসেছিলেন, তার চোখ ফোলা, কিন্তু মুখে এক ধরনের তীব্র ব্যাকুলতা। তুষার ঘরে প্রবেশ করতেই তিনি হাত বাড়িয়ে দেন। প্রধানমন্ত্রীর স্ত্রী উন্মাদিনীর মতো চিৎকার করে, কিন্তু তার চোখে গভীর ভালোবাসা। তিনি বিছানা থেকে নামার চেষ্টা করেন। নার্স এবং প্রধানমন্ত্রী তাকে সামলান। তুষার দ্রুত এগিয়ে গিয়ে তার মায়ের পাশে বসে। প্রধানমন্ত্রীর স্ত্রী তুষারকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কেঁদে ওঠেন। আমার সোনা বাবা, কোথায় ছিলে এতদিন? আমি কত খুঁজেছি তোকে, কত কেঁদেছি। তার কান্নায় চাপা পড়ে থাকা মাতৃত্বের সমস্ত যন্ত্রণা বেরিয়ে আসে। তুষার তার মাকে জড়িয়ে ধরে। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে। এই সেই মা যার জন্য তার মনটা টানত। মা, আমি এসে গেছি মা, তোমার কাছে চলে এসেছি। তুষারের মুখটা ধরে বারবার চুমু খান। আমার বাবু, তোর মুখটা তোর বাবার মতো হয়েছে, একদম তোর বাবার মতো। ওরা বলেছিল তুই মরা, মিথ্যে বলেছিল। আমার বাবু মরা ছিল না, বেঁচে ছিল। তিনি হঠাৎ অস্থির হয়ে ওঠেন। কেমন ছিলি বাবা? ওরা কি তোকে কষ্ট দিয়েছে? তোকে খেতে দেয়নি? প্রধানমন্ত্রী স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, না রানী, ও ভালো ছিল। শেফালি বেগম ওকে খুব ভালোবেসে বড় করেছেন, উনিই ওকে বাঁচিয়েছিলেন। প্রধানমন্ত্রীর স্ত্রী শেফালি বেগমের কথা শুনে কিছুটা শান্তি হন। শেফালির নাচটা সে বাঁচিয়েছিল আমার বাবুকে। আমি জানতাম একজন ভালো মানুষ ছিল। উনি কোথায়? আমি তাকে ধন্যবাদ দেব। প্রধানমন্ত্রী এবং তুষারের মুখে বিষণ্ণতা নেমে আসে। শেফালি বেগম আর নেই। প্রধানমন্ত্রীর গলা ধরে আসে, উনি আর নেই রানী। উনি আমাদের সব সত্যিটা জানিয়ে গেছেন, তোমাকে বাঁচিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী কথা শুনে আবার কাঁদতে শুরু করে। তুষার তার মায়ের হাত ধরে বসে থাকে। এই মুহূর্তটা তাদের নতুন পরিবারের শুরু, ভালোবাসা আর হারানো দিনের বেদনার মিশ্রণ। এই ঘটনার পরদিন শাহরিয়ারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা এবং শিশু অদল বদলের মতো জঘন্য অভিযোগ। শাহরিয়ার প্রথমে সব অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু পুলিশ এবং প্রধানমন্ত্রীর সামনে সে ধরা পড়ে যায়। প্রধানমন্ত্রীর কাছে শেফালি বেগমের শেষ কথাগুলো রেকর্ড বা প্রধানমন্ত্রীর নিজের শোনা সাক্ষ্য ছিল। একটা দৃশ্য হয়তো শাহরিয়ারকে জেরা করা হচ্ছে। সে প্রধানমন্ত্রীর সামনে বসে আছে, তার মুখটা কঠিন, চোখে মুখে ধরা পড়ার ফ্রাস্ট্রেশন আর ঘৃণা। পুলিশ কর্মকর্তা বলে, আপনি আপনার ভাইয়ের জীবিত সন্তানকে মৃত সন্তানের সাথে বদলে দিয়েছিলেন কেন? উদ্দেশ্য কি ছিল আপনার?
শাহরিয়ার প্রথমে চুপ করে থাকে, তারপর বিদ্রুপের হাসি হাসে। উদ্দেশ্য, ক্ষমতা, সম্পত্তি। ভাইয়ার কোনো ছেলে ছিল না, তার সব কিছুর একমাত্র দাবিদার ছিলাম আমি। কিন্তু ওর ছেলে হলে তো সব ও পেত, আমি এটা হতে দিতে পারি না। প্রধানমন্ত্রী ক্রোধে কাঁপতে কাঁপতে বলে, সম্পত্তির জন্য তুই এত নিচে নামতে পারলি শাহরিয়ার? নিজের ভাইয়ের সাথে এমন বিশ্বাসঘাতকতা? বিশ্বাসঘাতকতা? আমি শুধু আমার প্রাপ্যটা নিতে চেয়েছি। তুই শুধু আমার ছেলেকে কেড়ে নিসনি শাহরিয়ার, তুই শেফালি বেগমের জীবনও নষ্ট করেছিস। তাকে একা একা আমার ছেলেকে লুকিয়ে বড় করতে হয়েছে, আর আমার স্ত্রীকে, তাকে তুই বছরের পর বছর ধরে মানসিক যন্ত্রণার মধ্যে রেখেছিস। তুই একটা মনস্টার। এরপর দুর্ঘটনার কথা আসে। পুলিশ কর্মকর্তা জিজ্ঞেস করে, 2 নম্বর জাতীয় সড়কের ওই দুর্ঘটনাটি আপনি ঘটিয়েছিলেন, তাই না? আপনার উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীকে হত্যা করা। শাহরিয়ার প্রথমে অস্বীকার করার চেষ্টা করে। না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। প্রধানমন্ত্রী বলে, মিথ্যা বলছিস, আমি সব শুনেছি। ওই রাতে তোর লোকেরা ওই রাস্তায় ছিল, তুই চেয়েছিলি আমার গাড়ি দুর্ঘটনা ঘটুক। প্রমাণের মুখে শাহরিয়ার স্বীকার করতে বাধ্য হয়। হ্যাঁ, আমি চেয়েছিলাম একেবারে সব শেষ করতে, কিন্তু ওই বস্তির ছেলেটা সব গোলমাল করে দিল। তার মুখে তুষারের প্রতি বিদ্বেষ স্পষ্ট। শাহরিয়ারের এই স্বীকারোক্তি এবং উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাওয়ায় তার অপরাধ প্রমাণিত হয়। তার ক্ষমতা, লোভ এবং নিষ্ঠুরতা সবার সামনে বেরিয়ে আসে। এদিকে আঁখি এই সমস্ত কথা শোনার পর চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায়। তার প্রিয় বাবা এমন জঘন্য অপরাধী। তার মনে বাবার প্রতি ঘৃণা আর তীব্র লজ্জা জন্মায়। প্রধানমন্ত্রীর বাসভবন, পরিবেশ কিছুটা শান্ত হয়েছে, তবে শোক আর নতুন পরিস্থিতির ভার রয়ে গেছে। প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী তুষারের সাথে বসে আছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী মাঝে মাঝে তুষারকে স্পর্শ করছেন, বিশ্বাস করতে পারছেন না তার ছেলে তার পাশে আছে। প্রধানমন্ত্রী তুষারের হাত ধরে বলে, আজ আমাদের পরিবার পূর্ণ হলো বাবা, তোমাকে ফিরে পেয়ে মনে হচ্ছে নতুন জীবন পেলাম। প্রধানমন্ত্রীর স্ত্রী কান্না ভেজা গলায় বলে, আমার বাবু কত বড় হয়ে গেছে, আমার সব দোষ, আমি বুঝতে পারিনি। মা, আপনার কোনো দোষ ছিল না। হ্যাঁ রানী, দোষ শাহরিয়ারের। ও আমাদের সবার জীবন নষ্ট করতে চেয়েছিল। তাদের এই কথোপকথন হারানোর দিনগুলো ফিরিয়ে আনার এক চেষ্টা। তারা তুষারের ছোটবেলা সম্পর্কে জানতে চান। শেফালি বেগম কিভাবে তাকে বড় করেছেন সেই গল্প শুনতে চান। তুষার তার বস্তির জীবনের কথা বলে, শেফালি বেগমের ভালোবাসার কথা বলে। তার কথায় শেফালি বেগমের প্রতি গভীর শ্রদ্ধা ফুটে ওঠে। এমন সময় আঁখি সেখানে আসে। তার চোখ মুখ ভোলা, সে সোফার একপাশে বসে। তার মনে বাবার জঘন্য কাজের জন্য তীব্র যন্ত্রণা। আঁখি নিচু গলায় বলে, তুষার, বড় চাচা, চাচিমা। প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী আঁখিকে সান্ত্বনা দেন। আকিমা, ভেঙে পড়ো না, যা হয়েছে তার জন্য তুমি দায়ী নও। বাবা, বাবা, এটা কি করে করলেন? আমি বিশ্বাস করতে পারছি না, সম্পত্তির জন্য একজন মানুষ এত নিচে নামতে পারে। আমি লজ্জিত, আমার বাবার পরিচয়, আমি লজ্জিত। তুষার আঁখির দিকে তাকায়, তার কষ্ট বুঝতে পারে। আঁখি উঠে তুষারের সামনে আসে। আঁখি আবেগপ্রবণ গলায় বলে, তুষার, আমি জানি না তুমি এখন আমাকে কিভাবে দেখবে। আমার বাবা তোমার সাথে এত বড় অন্যায় করেছে, কিন্তু সে তুষারের হাত ধরে। আমি তোমাকে ভালোবাসি তুষার, আমার ভালোবাসা সত্যি। আমার বাবার কাজের সাথে আমার ভালোবাসার কোনো সম্পর্ক নেই। আমি তোমার পাশে থাকতে চাই সব সময়। আঁখির চোখে মুখে ভালোবাসা আর মিনতি। তুষার আঁখির হাত ধরে। সে জানে আঁখি সত্যি বলছে। আঁখির ভালোবাসা তাকে এই নতুন পরিবেশে শক্তি দেবে। তুষার আঁখির চোখে চোখ রেখে বলে, আমিও তোমাকে ভালোবাসি আঁখি। তোমার বাবা যা করেছেন সেটা তার কাজ, তোমার নয়। তুমি আমাকে নতুন জীবন দেখিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। তাদের ভালোবাসা আজ সমস্ত প্রতিকূলতা জয় করেছে। প্রধানমন্ত্রীর মুখে স্বস্তি আর আনন্দ দেখা যায়। তার ছেলে এবং আঁখি যারা একে অপরকে ভালোবাসে, এটাই হয়তো এই কঠিন পরিস্থিতির মধ্যে এক ফালি আলো। প্রধানমন্ত্রীর স্ত্রীও হয়তো বুঝতে পারেন তার ছেলে এবং এই মেয়েটি একসাথে সুখে থাকবে। কিছুদিন কেটে গেছে। শাহরিয়ারের গ্রেফতার এবং তার জঘন্য কাজের খবর সারা দেশে ছড়িয়ে পড়েছে। মানুষ হতবাক। প্রধানমন্ত্রী এ বিষয়ে জনগণের সামনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনের বিশাল লনে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। অসংখ্য সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত। প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে আছেন। তার পাশে তুষার, আঁখি এবং প্রধানমন্ত্রীর স্ত্রী।
তুষার আজ আর বস্তির সে মলিন পোশাকের ছেলেটি নয়, তার পরনে পরিপাটি পোশাক। তার চোখে মুখে সেই সরলতা রয়ে গেছে, কিন্তু আত্মবিশ্বাস বেড়েছে। আখি তার পাশে দাঁড়িয়ে আছে, তার চোখে ভালোবাসা আর দৃঢ়তা। প্রধানমন্ত্রীর স্ত্রী হুইল চেয়ারে বসে আছেন, তার মুখে এক ধরনের শান্তি। প্রধানমন্ত্রী বক্তৃতা শুরু করেন। তিনি দেশের মানুষের কাছে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন, তার ভাইয়ের জঘন্য কাজের কথা জানান, সম্পত্তির লোভ এবং ক্ষমতার জন্য কিভাবে সে তার নিজের ভাইকে হত্যা করতে চেয়েছিল এবং তার সন্তানকে কেড়ে নিয়েছিল সে ভয়াবহ সত্য উন্মোচন করেন। তিনি শেফালি বেগমের মহৎ প্রাণের কথাও উল্লেখ করেন, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুষারকে বাঁচিয়ে বড় করেছেন। আজ আমি আমার পরিবারের সবচেয়ে বড় সত্যটা আপনাদের সামনে তুলে ধরছি। আজ আমি আপনাদের সামনে আমার হারানো সন্তানকে পরিচয় করিয়ে দিব, যে দীর্ঘ 26 বছর আমার থেকে দূরে ছিল, যে বস্তির কঠিন পরিবেশে বড় হয়েছে, কিন্তু তার ভেতরের মনুষ্যত্ব আর সাহস কখনো হারায়নি। তিনি তুষারের দিকে হাত বাড়িয়ে দেন। এ আমার ছেলে তুষার। উপস্থিত জনতা এবং সাংবাদিকরা অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। ফিসফিসানি শুরু হয়, ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। প্রধানমন্ত্রী তুষারের দিকে তাকিয়ে হাসেন। তুষার আমার ছেলে। সে হয়তো এই আভিজাত্যের পরিবেশে বড় হয়নি, কিন্তু তার যে সাহস আর সততা আছে তা এই দেশের অনেক ক্ষমতাশালী মানুষেরও নেই। তিনি তুষারের পাশে দাঁড়ানো আখির দিকে তাকান। এবং আমার ভাতিজি আখি, সে তুষারকে ভালোবাসে। তাদের সম্পর্ক সমাজের কোনো ভেদাভেদ মানে না, ভালোবাসা কোনো পরিচয় দেখে না। আমার ছেলে তুষার আজ থেকে আমার পাশে থাকবে। সে আমার উত্তরাধিকারী, তবে শুধু ক্ষমতার উত্তরাধিকারী নয়, সে আমার মূল্যবোধ আর স্বপ্নের উত্তরাধিকারী হবে। তুষার মঞ্চে দাঁড়িয়ে জনতার দিকে তাকায়। তার মনে শেফালি বেগমের কথা মনে পড়ে যায়, তার বস্তির বন্ধুদের কথা মনে পড়ে। এই নতুন জীবনটা তার কাছে এখনো স্বপ্নের মতো, কিন্তু পাশে আঁকি আছে, হাতে প্রধানমন্ত্রীর হাত। গল্পের শেষে তুষার বস্তির সে অবহেলিত খ্যাত ছেলেটি থেকে দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে এক নতুন জীবন শুরু করে। তার কাঁধে এখন বিশাল দায়িত্ব, কিন্তু তার পাশে তার আসল মা বাবা আছেন, আর আছে আখির ভালোবাসা। সে তার পুরনো দিনের কথা ভুলে যাবে না, কারণ সেটাই তাকে আজকের এই মানুষটি বানিয়েছে। আর তার ভেতরের সরলতা আর মনুষ্যত্বই হবে তার আসল শক্তি এই নতুন পথে চলার জন্য। সে হয়তো দেশের বৈষম্য দূর করার স্বপ্ন দেখবে, যেমন সে তার বস্তির জীবন থেকে শিখেছে। তার নতুন জীবন শুরু হয় আশা আর ভালোবাসার এক নতুন পথে।